ইকোনমিক্স সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারে এমসিকিউ নিয়ে যাদের যাদের সমস্যা তাদের জন্য হচ্ছে আজকের এই ক্লাসটা। আজকের এই ক্লাসটা যদি করো তাহলে হচ্ছে তোমাদের বাংলাদেশের শিল্প যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের সমস্ত এমসিকিউ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ক্লাসে আমি বোর্ডে যা যা এমসিকিউ আসে এবং পরীক্ষার জন্য যেসব এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ তার সব কিছু হচ্ছে আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিব। এবং আজকের ক্লাসের যদি পিডিএফটা পাইতে হয় তাহলে তোমার কি করতে হবে, আজকের ক্লাসের পিডিএফটা যদি পাইতে চাও তাহলে ডেফিনেটলি আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করবা। শেয়ার করার সাথে সাথে তোমার যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই মেনশন করবা এবং শেয়ার এবং মেনশন করার পরে ওই জিনিসটা স্ক্রিনশট করে আমাদের এই পেজে তুমি কি করবা, মেসেজটা পাঠিয়ে দিবে, স্ক্রিনশটের মেসেজটা পাঠিয়ে দিবা। দেন আমাদের টিম থেকে তোমাদের আজকের ক্লাসের যে পিডিএফ এবং সাজেশন সহ সব কিছু তোমরা পেয়ে যাবা। সো আমি আর দেরি করব না, আমি চলে যাব হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বাংলাদেশের শিল্প। এবং এই জায়গা থেকে মানে কিংবা এই চ্যাপ্টারটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা থেকে শুরু করে তোমাদের যে কলেজ যে পরীক্ষাগুলো হয় এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তোমার এসে থাকে। সো চলো আমরা হচ্ছে একটু পড়ালেখায় যাই, এখানে কোন ধরনের প্রশ্নগুলো এসে থাকে তা নিয়ে হচ্ছে আমরা একটা সমূহ আইডিয়া নেওয়ার চেষ্টা করি। সো দেখো আমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি আধুনিককালে, ঠিক আছে, সবাই একটু খুব দ্রুত ক্লাসটা করবা, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত ক্লাসটার মধ্যে থাকবা, ঠিক আছে। আধুনিককালে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কোন খাতের ভূমিকা বেশি? এই যে বর্তমান যে সময় আধুনিক যে ডিজিটালাইজেশনের যে আমাদের যুগ, এই সময়ে হচ্ছে আমরা কিভাবে আমাদের কোন খাতে আমরা যদি ভূমিকা বেশি রাখি কিংবা কোন খাতটা যদি আমি ডেভেলপ করি তাহলে আমি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারবো। সো এটা কি মৎস্য খাত হবে, কৃষি খাত হবে, শিল্প খাত হবে নাকি স্বাস্থ্য খাত হবে? আমাকে একটু সবাই জানাবা কোন খাতের মধ্যে হচ্ছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আমাদের ভূমিকা বেশি। ডেফিনেটলি হচ্ছে শিল্প খাত। বিকজ তুমি যখন তোমার কি বলে শিল্প খাত কিংবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের ফলে তুমি কিন্তু হিউজ প্রফিট পাইতেছো, তুমি তোমার বিভিন্ন জিনিস কিন্তু তুমি অনেক বেশি ডেভেলপ করতে পারতেছো, তোমার অধিক মুনাফার ফলে দেশের যেটা জিডিপি ওটা ইনক্রিজ করছে। ওভারঅল একটা দেশ কিন্তু এই শিল্প খাতের ফলেই কিন্তু উন্নতির স্বর্ণ শিখরে কিন্তু আরোহণ করে। সো ডেফিনেটলি এই জায়গায় আমরা কি বলতে পারতেছি, শিল্প খাতের। এবং এরপরে যে প্রশ্নটা আছে এটা চট্টগ্রাম বোর্ড 17তে আসছিল, দিনাজপুর বোর্ডেও আসছিল এই প্রশ্নটা, বাংলাদেশের শিল্প খাত কয়টা উপখাতের সমন্বয়ে গঠিত? খুবই কনফিউজিং একটা প্রশ্ন, ঠিক আছে। বাংলাদেশের শিল্প খাত কয়টা উপখাতের সমন্বয়ে গঠিত? আমাকে একটু আনসার করতে হবে, বাংলাদেশের শিল্প খাত কয়টা উপখাতের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। সো আমাকে একটু জানাতে হবে কোন কোন উপখাতগুলো বাংলাদেশের শিল্প খাতে রয়েছে। সো এর মধ্যে আমি যদি একটা দেখতে পাই ম্যানুফ্যাকচারিং, আমি বলতে পারতেছি তাই না, ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং বলতে গেলে আমরা কি বলছি, উৎপাদনমুখী যেসব শিল্পগুলো রয়েছে, এই যেমন হচ্ছে তুমি বলতে পারো সিমেন্ট শিল্প অথবা বস্ত্র শিল্প, এগুলো তো আমাদের ম্যানুফ্যাকচার্ড শিল্প, মানে উৎপাদনমুখী যেসব শিল্পগুলো রয়েছে আর কি। আশা করছি আমার কথা বুঝতে পারতেছো। এরপর আমরা কি বলতে পারতেছি, এরপরে বলতে পারতেছি আমরা খনিজ ও খনন, ঠিক আছে, খনিজ ও খনন, ঠিক আছে, খনিজ। তারপরে হচ্ছে আমরা বলতে পারতেছি, আমরা এর পাশাপাশি কি বলতে পারতেছি, এর পাশাপাশি বলতে পারতেছি আমরা গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, ঠিক আছে, বিদ্যুৎ ও পানি সরবরাহ, ঠিক আছে, পানি সরবরাহ, হ্যাঁ, সরবরাহ। এবং এর সাথে সাথে আমরা কি বলতে পারতেছি, এবং এর সাথে সাথে হচ্ছে আমরা কি বলতে পারতেছি, এবং এর সাথে সাথে আমরা বলতে পারতেছি নির্মাণ, ঠিক আছে, বিভিন্ন নির্মাণ, ঠিক আছে, নির্মাণ। এই চারটা জিনিস মানে এই চারটা উপখাতের সমন্বয়ে, এই চারটা শিল্প খাতে কয়টা উপখাত রয়েছে, শিল্প খাতে হচ্ছে এই চারটা উপখাত রয়েছে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা খনিজ এবং খনন, একটা গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, এবং আরেকটা হইতেছে আমাদের কি, আরেকটা হইতেছে কি ভাই, আমাদের নির্মাণ। এই চারটা উপখাত নিয়ে হইতেছে, এই চারটা উপখাত নিয়ে হচ্ছে আমাদের কি গঠিত, এই চারটা উপখাত নিয়ে হচ্ছে আমাদের শিল্প খাত গঠিত, ঠিক আছে। আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছো, ঠিক আছে, আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি, শিল্পনীতি 2010 অনুযায়ী, এই জায়গায় একটু আমাদের জানতে হবে, ঠিক আছে। শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে আমরা কয় ভাগে বিভক্ত করি? শিল্পনীতি 2010 অনুযায়ী, আমাকে সবাই একটু কমেন্টে আনসার করবা। শিল্পনীতি 2010 অনুযায়ী আমরা হচ্ছে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে বিভক্ত করি? সবাই একটু আমাকে কমেন্টে আনসার করবা, ঠিক আছে, সবাই একটু আমাকে কমেন্টে আনসার করবা। আমি সবার আনসার চাই, ঠিক আছে, আমি সবার আনসার চাই। এনিওয়ে
ঠিক আছে, তাহলে আমরা কয়টা ভাগে হচ্ছে আমরা বিভক্ত করতে পারছি ভাইয়া? দেখো আমরা আমরা একটু 2010 অনুযায়ী আমরা শিল্পের ভাগগুলো একটু দেখি, ঠিক আছে, দেন হচ্ছে আমরা কাউন্ট করব। সো আমি দেখতে পাচ্ছি এখানে কি পাচ্ছি, কুটির শিল্প, ঠিক আছে, সবাই আমার সাথে সাথে একটু বলো, কুটির শিল্প, ঠিক আছে। তারপর বলতে পারছি আমি মাইক্রো শিল্প, ঠিক আছে, কি বলতে পারছি, মাইক্রো শিল্প, ঠিক আছে, মাইক্রো শিল্প, ঠিক আছে, কুটির শিল্প, মাইক্রো শিল্প, ঠিক আছে। তারপর হচ্ছে ক্ষুদ্র শিল্প, তারপর কি বলতে পারতেছো, ক্ষুদ্র শিল্প, ঠিক আছে, ক্ষুদ্র শিল্প। এরপর আমরা বলতে পারতেছি মাঝারি শিল্প, ঠিক আছে, মাঝারি শিল্প, মাঝারি শিল্প, ঠিক আছে। এরপর আমরা কি বলতে পারছি, এরপরে বলতে পারছি আমরা বৃহৎ শিল্প, ঠিক আছে, বৃহৎ শিল্প। এরপর আমরা কি বলতে পারছি, হাইটেক শিল্প, বলতে পারছি না বাবা, আমরা তো বলতে পারছি হাইটেক শিল্প, বলতে পারছি না আমরা, হাইটেক শিল্প, ঠিক আছে, হাইটেক শিল্প, ঠিক আছে। এরপর আমরা কি বলতে পারছি, ঠিক আছে, এরপর আমরা বলতে পারছি সংরক্ষিত শিল্প, ঠিক আছে, সংরক্ষিত শিল্প, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট তোমার হচ্ছে গভর্নমেন্ট তোমার হচ্ছে তত্ত্বাবধানে তোমার যেটা হয় আর কি, ঠিক আছে, সংরক্ষিত শিল্প, ঠিক আছে। এরপর আমরা বলতে পারছি ভাইয়া অগ্রাধিকার শিল্প, ঠিক আছে, 7 নাম্বার আমরা কি বলতে পারছি, সরি 8 নাম্বার আমরা কি বলতে পারছি, অগ্রাধিকার শিল্প, ঠিক আছে। 8 নাম্বার আমরা কি বলতে পারছি, অগ্রাধিকার শিল্প, মানে যেটাকে হচ্ছে আমরা অগ্রাধিকার দিই। অগ্রাধিকার শিল্প বলতে গেলে আমরা কি বুঝতেছি, মানে যে এই জিনিসটা রপ্তানির জন্য আমরা অনেক বেশি প্রায়োরিটাইজ করি, অগ্রাধিকার শিল্প, ঠিক আছে। এরপরে কারে পাচ্ছি, অগ্রাধিকার শিল্প। দেন হচ্ছে আমি কারে বলতে পারতেছি, এরপরে বলতে পারতেছি নিয়ন্ত্রিত শিল্প। এরপর আমরা কি বলতে পারতেছি, এরপরে বলতে পারতেছি আমরা নিয়ন্ত্রিত শিল্প। আশা করছি আমার কথা বুঝতে পারছো, ঠিক আছে। এরপর আমরা কি বলতে পারতেছি ভাইয়া, নিয়ন্ত্রিত শিল্প, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে শিল্পনীতি 2010 অনুযায়ী, তাহলে আমি কি বলতে পারতেছি ভাইয়া, শিল্পনীতি 2010 অনুযায়ী আমি শিল্পকে কয়টা ভাগে ভাগ করতে পারছি, ডেফিনেটলি হচ্ছে আমি শিল্পকে 9টা ভাগে ভাগ করতে পারছি, ঠিক আছে। শিল্পনীতি 2010 অনুযায়ী আমি শিল্পকে কয়টা ভাগে বিভক্ত করতে পারছি, আমি শিল্পকে 9টা ভাগে বিভক্ত করতে পারছি। এখন যদি প্রশ্নটা যদি আমার আসতো শিল্পনীতি 2010 না এসা, এখানে যদি তোমার দিত শিল্পনীতি 2016 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে আমরা কয়টা ভাগে বিভক্ত করতে পারি, শিল্পনীতি 2016 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয়টা ভাগে বিভক্ত করতে পারি, ঠিক আছে। তখন এই যে 9টা শিল্প, এটার সাথে আরো কয়টা শিল্প যুক্ত হবে জানো, এর সাথে আরো যুক্ত হবে হচ্ছে ভাইয়া, আরো যুক্ত হবে 3টা শিল্প, ঠিক আছে, আরো যুক্ত হবে 3টা শিল্প। সো এই 3টা শিল্পর মধ্যে তুমি কারা কারা পাইতেছো, এই 3টা শিল্পর মধ্যে তুমি পাইতেছো হস্ত ও কারুশিল্প, ঠিক আছে, এর মধ্যে পাইতেছো কি ভাইয়া, হস্ত ও কারুশিল্প। এরপরে আরেকটা আছে কি ভাইয়া, উচ্চ অগ্রাধিকার শিল্প, ঠিক আছে, অগ্রাধিকার শিল্প তো আছে। এরপরে আরেকটা আছে উচ্চ অগ্রাধিকার শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প, ঠিক আছে, উচ্চ অগ্রাধিকার শিল্প, ঠিক আছে, শিল্প। এরপর আরেকটা কি পাইতেছো, এরপর লাস্ট ওয়ান পাইতেছো হচ্ছে সৃজনশীল, সৃজনশীল শিল্প, ক্রিয়েটিভ আর কি, সৃজনশীল শিল্প। তাইলে ভাইয়া আমি কি বলতে পারতেছি, আমি শিল্পনীতি 2016 ক্ষেত্রে যদি আমাদের যদি প্রশ্ন করে শিল্পনীতি 2016 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে, তাহলে আমি কয় ভাগে ভাগ করতেছি, শিল্পনীতি 2016 যখন বলবে তখন হচ্ছে আমি বাংলাদেশের শিল্পকে ভাগ করতেছি 12 ভাগে। আর শিল্পনীতি 2010 অনুসারে আমি বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করতেছি, 9 ভাগে। তাহলে আমি আরেকটা বার রিপিট করি, শিল্পনীতি যখন তোমাকে হচ্ছে 2010 বলবে এখান থেকে এতটুকু হবে, ঠিক আছে। শিল্পনীতি যখন 2016 তোমার যখন বলবে তখন এখান থেকে শুরু করে এতটুকু, মানে টোটাল 12টা তোমার বলতে হবে। আই থিঙ্ক আমার কথা তুমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারছো কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। কেন আমি নামগুলো লিখা দিলাম তোমারে, যাতে এখান থেকেও যদি প্রশ্ন আসে কোনটা 2000 মানে কোন শিল্পগুলো 2010 শিল্প নীতি অনুসারে পড়ছে, এইভাবেও যদি প্রশ্ন আসে যাতে তুমি বলতে পারো। তুমি যদি নামগুলো মুখস্থ থাকে তাহলে এখান থেকেও তুমি অনেকগুলো আনসার তুমি তোমার করতে
বলতে পারবা? আই থিঙ্ক আমার কথা বুঝতে পারছো। আমি এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, অপসনিন ওষুধ কোম্পানি কি? এটা ডেফিনেটলি হইতেছে ভাইয়া কি, এটা হইতেছে একটা ফার্ম। ঠিক আছে, ওষুধ এটা শিল্প, কিন্তু ওষুধ এটা হইতেছে ওষুধ একটা শিল্প, কিন্তু এটার আন্ডারে কোন একটা কোম্পানি কি বলবো, এই কোন একটা কোম্পানিকে আমরা কি বলতে পারি? ফার্ম বলতে পারি। বুঝাতে পারছি আশা করি কথা। ঠিক আছে, এরপর দেখো বাংলাদেশের বেশিরভাগ শিল্প কোন ধরনের পণ্য উৎপাদিত হয়? বাংলাদেশের যে বেশিরভাগ শিল্প, তুমি দেখো বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্প কিন্তু হচ্ছে ভাইয়া, বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্পে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে মূলধনী দ্রব্যের চেয়ে আমরা ভোগ্য পণ্যটা বিভিন্ন শিল্পে, আমরা তোমরা এটা বইও পড়ে থাকবা, কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন। ঠিক আছে, তোমার ভোগ্য পণ্য হচ্ছে আমরা বেশি উৎপাদিত করি, ভোগ্য পণ্য। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বৃহৎ শিল্পের ন্যূনতম মূলধনের পরিমাণ কত? এই জায়গায় একটু আমাদের অনেকগুলো প্রশ্ন আমাদের আছে, বিকজ এখানে শিল্পনীতি অনুসারে অনেকগুলো হচ্ছে আপস এন্ড ডাউনস হয়েছে। শিল্পনীতি 2010 একরকম ছিল, 2016 একরকম ছিল। দেখি তোমরা আমাকে আনসার করো, আমি তো তোমাদেরকে জানাচ্ছি, বাট তোমাদেরও আনসার করা কিন্তু একটা দায়িত্ব এই জায়গায়। ঠিক আছে, আমাকে একটু বলো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বৃহৎ শিল্পে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমাকে একটু এই জায়গায় বলতে হবে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বৃহৎ শিল্পে, সবাই একটু আমাকে আনসার করো, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বৃহৎ শিল্পে, বৃহৎ শিল্পে। ঠিক আছে, বৃহৎ শিল্পে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃহৎ শিল্পের ন্যূনতম মূলধনের পরিমাণ কত? আমরা শিল্পনীতি 2010 অনুসারে কত পাও? ঠিক আছে, শিল্পনীতি 2010 অনুসারে কত পাও? ঠিক আছে, শিল্পনীতি 2010 এটা একটু জানতে হবে। ঠিক আছে, শিল্পনীতি 2010 অনুসারে কত পাও এটা একটু আমাকে বলতে হবে। ঠিক আছে, এটা একটু আমাকে একটু বলতে হবে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, সো ডেফিনেটলি এই শিল্পনীতি 2010 অনুসারে যদি আমি যাই, একটা বৃহৎ শিল্পে তোমার হচ্ছে মানে জায়গা কিংবা যেটা তোমার বিল্ডিং থাকে আর কি, কারখানা বাদে তোমার প্রতিস্থাপন ব্যয় সহ তোমার যেটা ইনভেস্টমেন্ট কিংবা ক্যাপিটাল কতটুকু থাকা লাগে, মূলধন থাকা লাগে হইতেছে তোমার 30 কোটি বৃহৎ শিল্পের ক্ষেত্রে। এটা কিন্তু শিল্পনীতি 2010 অনুসারে, বাট ওয়েন ইট গোস টু শিল্পনীতি 2016, কিন্তু এই জায়গায় তোমাকে আমি আরেকটা কথা বলি, এই জায়গায় যদি তোমার 50 কোটি থাকতো, 30 কোটি নাই, কিন্তু মনে করো তোমার 50 কোটি আনসার আছে, 30 কোটি নাই, আমার কথা একটু বুঝবা ছোট্ট ভাই বোনরা, আমার কথাটাগুলো বুঝতে হবে, কিছু কথা শুনতে মানে তোমার একটু বুঝতে হয়। মানে প্রশ্নের মধ্যে তোমরা বলো না কনফিডেন্সের সহিত, ভাই আমি তো আনসার করে আসছি, আমাকে নাম্বার কেন দেয় নাই, কেন দেয় নাই, মানে এটার তো একটা সার্টেল একটা রিজন আছে, তাই না? তুমি দেখো এখানে 30 কোটি যেটা বলছে, হ্যাঁ ইটস এ রাইট আনসার ম্যান, এটা রাইট আনসার, ঠিক আছে, কিন্তু তোমার মনে করো 30 কোটি অপশনে দিল না, তোমার দিল অপশনে 50 কোটি। ঠিক আছে, তখন তুমি হইতেছে কোনটা আনসার করবা? তখন তুমি 50 কোটি আনসার করবা, বিকজ 50 কোটি হচ্ছে শিল্পনীতি 2016 অনুসারে। শিল্পনীতি 2016 অনুসারে তোমার যে একটা বৃহৎ শিল্প, ঠিক আছে, ইনফ্লেশন বাড়ছে, টাকা পয়সার অ্যামাউন্টটা তো ডেফিনেটলি ডে বাই ডে তো একটা বাড়ে, তাই না, ইনফ্লেশন রেট অনুসারে। সো তখন হচ্ছে আমরা 2016 যে শিল্পনীতিটা আছে এটা অনুসারে আমাদের যে ইনভেস্টমেন্টটা, মূলধনটা বৃহৎ শিল্পে, এটা হচ্ছে আমাদের 50 কোটি। সো এখানে কিন্তু আমাদের আরো একটা প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। ঠিক আছে, আরো একটা প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে, এখানে হচ্ছে তোমার হচ্ছে বৃহৎ শিল্পে কতজন শ্রমিক লাগে, ন্যূনতম কতজন শ্রমিক যেটা অ্যামাউন্ট, এটা যদি বলি এখানে হচ্ছে তোমার ন্যূনতম 250 এর অধিক। ঠিক আছে, 250 এর অধিক। ঠিক আছে, 250 এর অধিক শ্রমিক হচ্ছে বৃহৎ শিল্পে, 250 এর অধিক শ্রমিক। ঠিক আছে, মানে শিল্পনীতি 2010 আমরা তো আমরা হচ্ছে রেফারেন্ডামটা দেখতে পাই, তাই না? তো 250 এর অধিক শ্রমিক। ঠিক আছে, কিন্তু তুমি যখন হচ্ছে তোমার 250 এর অধিক শ্রমিক দেখতে পাও, কিন্তু শিল্পনীতি 2000 মানে এইটাতে তুমি প্রবলেম পাবা না। ঠিক আছে, বৃহৎ শিল্পে তোমার 300 এর অধিক। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে তোমার 250 এর বেশি শ্রমিক। এটা তুমি শিল্পনীতি 2010 অনুসারে যাও, শিল্পনীতি তুমি 2016 অনুসারে যাও, আমার কথা একটু বুঝিয়ে, যদি তোমাকে জিজ্ঞেস করে মানে কতজন শ্রমিক এখানে অ্যাটলিস্ট থাকবে, এটা শিল্পনীতি তুমি 10-এ যাও কিংবা শিল্পনীতি 2016-এ যাও, ন্যূনতম হচ্ছে 250 এর অধিক। 250 এর অধিক মানে কি, এখানে 280 থাকতে পারে, 290 থাকতে পারে, 300 থাকতে পারে, 320 থাকতে পারে, 1000 থাকতে পারে, 2000 থাকতে পারে, 10,000 থাকতে পারে। ঠিক আছে, মানে এটা কোনো ম্যাটার হবে না এই ক্ষেত্রে, আশা করি তোমার কনফিউশনের দরকার নাই। কিন্তু তোমার যদি প্রশ্ন যদি এরকম থাকে 250 থাকতেছে, 300
300 থাকতেছে, তখন ডেফিনেটলি হচ্ছে তুমি 300-কে চুজ করবা, অথবা 250 আছে, 300 আছে, 320 আছে, তখন তুমি কারে চুজ করবা? 320-এর চুজ করবা। শ্রমিকের ক্ষেত্রে মানে কতজন শ্রমিক লাগবে, মানে কোন কোন শ্রমিক সংখ্যাটা বৃহৎ শিল্পের ক্ষেত্রে অ্যাকুরেট, এই ধরনের যদি কোনো রেফারেন্স কোয়েশ্চেন যদি তোমাদের থেকে থাকে, আই থিঙ্ক আমার যেটা যেটা কোয়েরি আছে তুমি এটা বুঝতে পারছো আমি তোমাকে কি বুঝাইতে চাইতেছি আর কি, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। বৃহৎ শিল্প বিকাশের ফলে কি হয়? বৃহদায়তন শিল্প বিকাশের ফলে ডেফিনেটলি একটা বিগেস্ট শিল্প কিংবা লার্জার ইন্ডাস্ট্রি যখন তোমার ডেভেলপ করতেছে, এটার হিউজ হচ্ছে টেকনোলজি, তোমার বাইরে থেকে হচ্ছে তোমার আমদানি করে হিউজ একটা টেকনোলজির একটা ব্যাপার স্যাপার আছে, তোমার অধিক মূলধন একটা ব্যাপার স্যাপার আছে, তারপর হচ্ছে পণ্যের কিউসি মানে কোয়ালিটি হচ্ছে তোমার ভালো থাকতেছে, পণ্যের 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 হচ্ছে তোমার পণ্যের উৎপাদনটা অধিক হইতেছে, মূলধন অধিক হইতেছে, দেশের ইকোনমিতে অবদান রাখতেছে, দেশের চাহিদা পূরণ করতেছে, এটা বহির্বিশ্বে রপ্তানি হচ্ছে। দেয়ার ইজ মানে সো মেনি রিজন, মানে এখানে মানে এখানে অনেকগুলা দেয়ার আর সো মেনি সরি টু সে দেয়ার আর সো মেনি রিজন এই জায়গায় আছে। এই বৃহৎ শিল্প বিকাশের ফলে অনেকগুলা আমরা হইতেছে আমরা পাইতেছি, ঠিক আছে। সো এই জায়গায় হচ্ছে আমরা যে জিনিসটা পাই, উন্নত উৎপাদন কৌশলটা সবচেয়ে বেশি আমাদের, মানে বৃহৎ শিল্প তখনই হচ্ছে সবচেয়ে ব্যাটার বিকাশ করে। তুমি যত বেশি ব্যাটার হচ্ছে তুমি তোমার হচ্ছে ব্যাটার হচ্ছে তুমি রিসার্চ অথবা ব্যাটার হচ্ছে তুমি উৎপাদন কৌশল তুমি ইন্ডাস্ট্রিগুলোতে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা, তখন হচ্ছে তত বেশি তোমার উৎপাদনটা বৃদ্ধি পাবে, তত বেশি তুমি হচ্ছে মুনাফাটা তুমি পারবা। কারণ যত বেশি উৎপাদন তত বেশি কিন্তু মুনাফা, এটাও কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন ইউরিয়া সার কোন ধরনের শিল্প? এটা আসলে কোন ধরনের শিল্প? এটা কিন্তু তুমি তোমার বেসিক থেকেই তুমি তোমার রিপ্লাই করতে পারো আর কি। ইউরিয়া সার, হ্যাঁ, একটা সার শিল্প, হ্যাঁ, মানে এটা কিন্তু হিউজ স্কেলে হচ্ছে সার যখন করতে চাও, তোমার অনেক বেশি উন্নত প্রযুক্তি থেকে শুরু করে তোমার অনেক বেশি রাসায়নিক হচ্ছে তোমার ম্যাটেরিয়াল তোমার রাখতেছে, কেমিক্যাল অনেক ধরনের কেমিক্যাল লাগতেছে। দ্যাট মিনস এটা একটা হিউজ স্কেলের একটা কাজ। সো ইউ ক্যান সে তুমি বাংলাদেশে যে কোনো রাসায়নিক সার কিংবা এই ইউরিয়া সারের ক্ষেত্রে যদি যাও, তাহলে এটা আমি বলতে পারতেছি এটা হইতেছে আমাদের একটা বৃহৎ স্কেলের একটা শিল্প, ঠিক আছে। অ্যান্ড দেন দেখো নিচের কোনটা বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য নয়? এটা কিন্তু খুবই একটা জিনিস তোমার একটু মনে রাখতে হবে। অধিক শ্রম, অধিক মূলধন, উন্নত প্রযুক্তি, পারিবারিক মালিকানা। আমাকে একটু জানাতে হবে এই জায়গায় আসলে কোন জিনিসটা আমাদের বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য নয়। সবাই একটু আমাকে আনসার করার চেষ্টা করো, আমি তোমাদের জন্য ওয়েট করতেছি, ঠিক আছে। একদম যে পড়াই যাইতেছি তা না, তোমাদেরও আনসারটা আমার আদায় করতে হবে। তোমরা কতটুকু আসলে এই ধরনের জিনিসগুলো নিয়ে তোমরা কতটুকু ওয়াকিবহল আছো, ঠিক আছে। সো আমাকে একটু জানাও দেখি ভাই, এই জায়গায় বৃহৎ শিল্পের আসলে বৈশিষ্ট্য নয় কোনটি, ঠিক আছে। বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য নয় এই জায়গায় কোনটি, ঠিক আছে। বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য নয় কোনটি? ডেফিনেটলি তুমি দেখো অধিক শ্রম, হ্যাঁ, অধিক শ্রম। বৃহৎ শিল্পের মধ্যে অনেকগুলো মানুষ কাজ করতেছে, ডেফিনেটলি অধিক শ্রম ইনভেস্ট হচ্ছে, কিংবা এটাকে তুমি প্রফিটেবল করতে চাইলে মানে তোমার হিউজ শ্রম তো এখানে লাগবে। অধিক মূলধন ডেফিনেটলি তোমার 30 কোটি 50 কোটি, ইভেন কি তোমার মানে শিল্পনীতি অনুযায়ী তুমি যদি আমি দেখতে চাই এটা হিউজ একটা মানে ন্যূনতম 50 crores, এটা 200 কোটি হইতে পারে, 300,000 বিলিয়ন ডলার পর্যন্ত হইতে পারে, তাই না? এটা তো হইতে পারে। তারপর অনেক উন্নত প্রযুক্তি, এগুলো ডেফিনেটলি হইতেছে তোমার বৈশিষ্ট্য, ঠিক আছে। কিন্তু এখানে তো পারিবারিক মালিকানা, এটা কিন্তু আমার বৃহৎ শিল্পের কোনো বৈশিষ্ট্য না। বৃহৎ শিল্পের পারিবারিক মালিকানায় যদি না থাকে, যদি গোষ্ঠী মালিকানা থাকতো, এটাও একটা তোমার বৈশিষ্ট্য হইতো, ঠিক আছে। কিংবা তোমার ব্যক্তি মালিকানা, ঠিক আছে, ব্যক্তি মালিকানা দিনও হইতে পারে, ঠিক আছে, ব্যক্তি মালিকানা দিন, ঠিক আছে। আবার অনেক সময় সরকারি মালিকানা দিনও হয়, তাই না? এই ধরনের জিনিস। তারপর হচ্ছে এখানে অনেক বেশি উন্নত যন্ত্রপাতির ইউজ হয়, এটাও কিন্তু একটা বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য। উন্নত যন্ত্রপাতির ইউজ হচ্ছে, তারপরে বৃহৎ শিল্পে কিন্তু পণ্যের গুণগত মান কিন্তু ঠিক থাকতেছে, ঠিক আছে, অধিক মানে কি। তারপর হচ্ছে যে তোমার মানে রপ্তানিমুখী একটা তোমার ফ্লো হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য। আই থিঙ্ক আমি তোমাকে বুঝাইতে পারছি কি কি জিনিসগুলো এখানে ইমপ্লিমেন্ট আমরা করতেছি আর কি, ঠিক আছে। এনিওয়ে আমরা চলে যাই এর পরবর্তী পড়াই। 20 জনের অধিক কিন্তু 230 জনের কম শ্রমিক আসলে নিয়োগ করা হয় কোথায়? এই জিনিসগুলো একটু দেখো প্রশ্নগুলোর বরিশাল বোর্ডের একটা প্রশ্ন আর কি কিভাবে আসছে। 20 জনের অধিক, ঠিক আছে, কিন্তু 230 জনের কম শ্রমিক নিয়োগ করা হয়। এগুলো আসলে তোমার বই প্রচুর পড়তে হবে, কিংবা তোমার আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো তোমার শুনতে হবে। আমাকে একটু জানাও দেখি, আমি তোমার স্টেটমেন্টটা শুনতে চাইতেছি। এই ক্ষেত্রে তুমি কারে চুজ করবা? তুমি কি এখানে বৃহৎকে চুজ করবা, মাঝারিকে চুজ করবা, ক্ষুদ্রকে চুজ করবা, নাকি কুটিরকে চুজ করবা? ঠিক আছে, কুটির শিল্প ডেফিনেটলি এখানে হবে না, বিকজ এটা হিউজ স্কেলের কথা বলতেছে, এটা কুটির শিল্পের বাইরে।
সো এখন মাই কোয়েশ্চেন ইজ এই তিনটে জায়গা থেকে তুমি কারে চুজ করবা? তোমরা সবাই আমার কমেন্ট একটু আনসার করো। আমি তোমাদের যেটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাই, মানে হুইচ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে আমি দেখতে চাই। সো আমাকে একটু জানাও দেখি ভাই, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি আনসারটা দিতে পারি। ঠিক আছে, এই ক্ষেত্রে হইতেছে আমরা কোন আনসারটা আমরা চুজ করতে পারি, ঠিক আছে, চুজ করতে পারি, আমাকে একটু জানাইতে হবে, ঠিক আছে, আমাকে একটু জানাইতে হবে। সো দেখো আমরা যদি রিসার্চ যদি এই ক্ষেত্রে করি, ঠিক আছে, একটু যদি রিসার্চ যদি করি এই ক্ষেত্রে, সো আমরা দেখতে পাচ্ছি অন অ্যান অ্যাভারেজ 20 জনের অধিক 230 জনের কম, তাই না? 20 জনের অধিক 230 জনের কম। এটা বেসিক্যালি আমাদের কোথায় হয়? হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের কোথায় হয়? এটা বেসিক্যালি আমাদের কোন জায়গায় এই শিল্পটা আমরা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে, কোন জায়গায় হয়, ঠিক আছে? ওকে, সো আমি যদি একটু দেখি, আমরা শিল্পনীতি 2010-এ যদি দেখি, তোমার 100 থেকে 250 জনের একটা মানে ম্যানুফ্যাকচারিং যেগুলো মাঝারি লেভেলের আছে আর কি, শিল্পনীতি 2010 অনুসারে 100 থেকে 250 জন হচ্ছে ম্যানুফ্যাকচারিং লেভেলে হচ্ছে তোমার শ্রমিক লাগতেছে। আবার হচ্ছে তোমার সেবামূলক যেই মানে মাঝারি প্ল্যাটফর্মগুলো রয়েছে আর কি, এখানে প্রায় 51 থেকে 120 জন আনুমানিক এরকমই লাগতেছে, ঠিক আছে? 51 থেকে হইতেছে তোমার সরি মানে 50 থেকে 100 জন বলতে পারো, 50 থেকে 100 জন হচ্ছে তোমার লাগতেছে, 50 থেকে 100 জন তোমার লাগতেছে, ঠিক আছে? তুমি যদি তোমার অ্যারাউন্ড তুমি যদি চিন্তা করো, তাহলে 20 জনের অধিক বলতে গেলে তোমার 50 জনটা রিচ করতেছে 230 জনের কম, মানে মোটামুটি এর মধ্যেই হচ্ছে একটা শ্রমিক লাগতেছে। এটাকে তুমি মাঝারি পর্যায়ে তুমি ফেলতে পারো। তোমার এটা 2010 না, ইভেন কি তুমি 2016 সালেরও যদি যাও, তুমি যদি 2016 সালের যে শিল্পনীতি, ঠিক আছে, তুমি যদি 2016 সালের যে শিল্পনীতি যেটা আছে আর কি, ঠিক আছে, 2016 সালের শিল্পনীতিও যদি তুমি দেখো, এখানেও কিন্তু অনেকটা সেম কথা বলতেছে। 2016 সালের শিল্পনীতি অনুযায়ীও যদি তুমি মাঝারি শিল্পতে যদি যাও আর কি, এখানে 121 থেকে 300 জন শ্রমিকের কথা বলছে ম্যানুফ্যাকচারিং খাতে, 121 থেকে 300 জন শিল্পের কথা বলছে ম্যানুফ্যাকচারিং খাতে। এমন হচ্ছে 51 থেকে 120 জন বলছে, এটা হচ্ছে তোমার 51 থেকে 120, ঠিক আছে, এটা বলছে তোমার সেবা খাতে, ঠিক আছে, মাঝারি টাইপের যেগুলো সেবা খাত রয়েছে আর কি, মানে সেবা খাতে মাঝারি শিল্পের যেগুলো সেবা খাত রয়েছে, মাঝারি শিল্পে তো দুইটা খাত রয়েছে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর একটা হইতেছে সেবা খাত, ঠিক আছে? মাঝারি শিল্পের যেগুলো সেবা খাত রয়েছে 2016 শিল্পনীতি অনুসারে ওখানে 51 থেকে 120 জন, তাহলে মোটামুটি অ্যারাউন্ড তোমার মধ্যেই কিন্তু থাকতেছে, মানে একটা তোমাকে তো মানে এত থেকে এত, দ্যাট মিনস এটার মধ্যেই হইতেছে তোমার থাকতেছে, এটাকে তুমি হচ্ছে মাঝারি শিল্পের কাতারে তুমি তোমার ফেলতে পারতেছো, ঠিক আছে? মাঝারি শিল্পের মোটামুটি তুমি ধরে নিতে পারতেছো এটা একটা মাঝারি শিল্প, মানে এই ক্ষেত্রে তোমার বেসিকটা তোমার বুঝতে হবে আর কি। আমি 2010 দেখাইলাম, 2016 দেখাইলাম, ওকে। এরপর দেখো শিল্পনীতি 2010 অনুসারে কুটির শিল্পে শ্রমিক সংখ্যা কতজন, ঠিক আছে? কুটির শিল্প তো জানো, পরিবারের মানুষরা মিলেই তো আমরা সেই শিল্পটা গঠন করি, তাই না? আমাকে একটু জানাইতে হবে শিল্পনীতি 10 এখানে কিন্তু স্পেসিফিক করে দিছে, আমি এই আনসারটা অ্যাটলিস্ট আমি তোমাদের থেকে চাই, ঠিক আছে? এই জায়গায় একটু আমাকে বলতে হবে, আনসারটা কি হবে, এই জায়গায় আমাকে একটু বলতে হবে আনসারটা হচ্ছে কি বলতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, মানে এখানে হচ্ছে মানে তোমার আমরা কুটির শিল্প মানে কি আমরা তো জানি, আমরা নিজেরা পরিবারের সদস্যরা মিলা মানে দেশীয় বিভিন্ন সরঞ্জাম ইউজ কইরা আমরা যেই শিল্পটা হচ্ছে দাঁড় করাই কিংবা যেই প্রোডাকশনটা করি, ওটাই তো হইতেছে আমাদের কুটির শিল্প, তাই না? পরিবারের সদস্যরা হচ্ছে এখানে মেইন স্ট্রিমে আমাদের পরিবারের সদস্যরাই থাকে। এখানে তোমার 2000 অনেক সময় শ্রমিক সংখ্যা না থাকতে পারে, অনেক সময় ক্যাপিটালের কথা কিংবা মূলধনের কথা জিজ্ঞেস করতে পারে। তুমি যদি এবার 2010 অনুসারে যদি যাও, তখন মূলধন হচ্ছে এখানে 5 লক্ষের নিচে, ঠিক আছে? যেই মূলধনটা হচ্ছে মিনিমাম 5 লক্ষের নিচে যে মূলধনটা থাকে ওইটাই হইতেছে কুটির শিল্প। 5 লক্ষের নিচে যে মূলধনটা থাকতেছে ওটাই হচ্ছে মানে মূলধনের হিসাবে যদি যাও 5 লক্ষের নিচে তোমার হচ্ছে তোমার মানে তোমার অন্যান্য যে কস্টিংগুলো আছে, অন্যান্য কস্টিংগুলো বাদ দিয়ে, হ্যাঁ, অন্যান্য কস্টিংগুলো বাদ দিয়ে এখানে হচ্ছে মূলধন হচ্ছে 5 লক্ষের নিচে, 5 লক্ষের নিচে যে ক্যাপিটালটা ওটাই হইতেছে আমার তোমার কুটির শিল্পের মূলধন, ঠিক আছে? আর এখানে হচ্ছে সর্বোচ্চ 10 জন, শিল্পনীতি 2010 অনুসারে সর্বোচ্চ হচ্ছে 10 জন, সর্বোচ্চ 10 জন কি অনুসারে? শিল্পনীতি 2010 অনুসারে, ঠিক আছে? আচ্ছা বলো দেখি আমাদের কুটির শিল্পগুলো কি কি আছে?
তোমরা কি মানে বাসার মধ্যে তোমরা কি কি শিল্পগুলো করো এটা একটু জেনে রাখো, কারণ বিভিন্ন জায়গায় তোমার আসতে পারে। হ্যাঁ, কুটির শিল্পগুলো কি কি ধরনের হচ্ছে তোমার কুটির শিল্পগুলো তোমাদের আছে, ঠিক আছে, কি কি ধরনের কুটির শিল্পগুলো তোমাদের আছে, ঠিক আছে, আমাকে একটু জানাও দেখি ভাইয়া। তোমরা বলতে পারো না রেশম শিল্প, হ্যাঁ, যেগুলো পরিবারের মানুষ মিলে করতে পারে, রেশম শিল্প, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বলতে পারো হচ্ছে লবণ শিল্প, ঠিক আছে, বলতে পারো না ভাইয়া লবণ শিল্প। লবণ শিল্প, লবণ শিল্প কিভাবে করে তোমার সমুদ্রের পানি আটকায় নিজের জমির মধ্যে বাপ বেটা মিলেও কিন্তু করতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে মৃৎ শিল্প, মাটির বিভিন্ন হচ্ছে সুন্দর সুন্দর জিনিসপত্র, মৃৎ শিল্প। তারপরে বলতে পারো হইতেছে ভাইয়া তাঁত শিল্প, বলতে পারতেছো না ভাইয়া তাঁত শিল্প, তাঁতের বিভিন্ন জিনিস তোমরা ইউজ করো না, ঠিক আছে, তাঁত শিল্প বলতে পারো না ভাইয়া তাঁত শিল্প, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বাঁশ ও বেত দিয়ে শিল্প, বিভিন্ন বাঁশের চেয়ার, বাঁশ ও বেত শিল্প, ঠিক আছে। এরপর হচ্ছে মাদুর, হ্যাঁ, মাদুর ফুলদানি, মানে তোমরা নিজেদের মাদুর ফুলদানি মানে তোমরা নিজেদের হচ্ছে টেকনোলজি মানে নিজেরা ঘরে বসে যে শিল্পটা ইনভেনশন করতে পারতেছো, ধরে নাও ওটাই হচ্ছে তোমাদের জন্য কুটির শিল্প, ঠিক আছে। তোমাদের এখানে মেম্বার কারা হয়, ম্যাক্সিমাম সময় তোমাদের পারিবারিক সদস্যরাই, তোমরা মা মানে পোলা মানে তোমাদের পরিবারের মেম্বাররা মিলে কিন্তু এই শিল্পটা তোমরা গ্রো আপ করো, ঠিক আছে। অ্যান্ড দেন দেখো কুটির শিল্প কেন টিকিয়ে রাখা প্রয়োজন, কেন টিকিয়ে রাখা প্রয়োজন তোমার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? এক্স্যাক্টলি টিকিয়ে রাখা প্রয়োজন কারণ এখানে দেশজ যেসব র মেটেরিয়ালসগুলো আছে, মানে আমাদের কুটির শিল্প সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, আমরা দেশীয় বিভিন্ন জিনিস কাজে লাগাইতে পারতেছি, আমরা ইম্পোর্ট করতে হইতেছে না, ঠিক আছে। আমরা দেশীয় বিভিন্ন জিনিস কাজে লাগাই কিন্তু আমরা আমাদের কার্যক্রমটা চালাইতে পারতেছি, মানে দেশীয় যে কাঁচামাল রয়েছে এগুলোর কিন্তু সৎ ব্যবহার কিন্তু এই তোমার হচ্ছে তোমার কুটির শিল্পের কুটির শিল্পর ক্ষেত্রে হচ্ছে। দ্যাট মিনস আমার কুটির শিল্প কেন টিকিয়ে রাখা প্রয়োজন, এটার ফলে কিন্তু আমাদের দেশীয় কাঁচামালেরও ইউজ হচ্ছে, এখানেও কিন্তু একটা কর্মসংস্থানের আলটিমেটলি তুমি একটু দেখো, তুমি চিন্তা ভাবনা কইরা দেখো, এখানেও কিন্তু একটা কর্মসংস্থানের কিন্তু মানে ব্যবস্থা হচ্ছে আর কি, ঠিক আছে। নিচের কোনটা কুটির শিল্প, এখন কি তুমি ইজিলি বলতে পারতেছ না কোনটা কুটির শিল্প? ডেফিনেটলি ইউ মাস্ট সে দ্যাট ইজ কি হবে, কমেন্টে জানাও, ঠিক আছে। বলতেই তো পারতেছ তাঁত শিল্প হচ্ছে আমাদের কুটির শিল্প। অ্যান্ড দেন কুটির শিল্পে সর্বাধিক কতজন শ্রমিক লাগবে, এখানে কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। কুটির শিল্প আমি তোমাকে এই জায়গায় কিন্তু একটা আমাদের ট্রিক্স আছে, ঠিক আছে। এই জায়গায় আমাকে বলো দেখি ভাইয়া কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে, এই জায়গায় কিন্তু আমাকে একটু তোমাকে জানাতে হবে। কেন জানাতে হবে আমি একটু পরেই তোমাকে বলছি, কেন আমি তোমার থেকে জানতে চাচ্ছি এই জায়গাতে, ঠিক আছে, ঠিক আছে। কারণ দেখো আমরা শিল্পনীতি 2010 পড়ছিলাম তাই না, শিল্পনীতি 2010 পড়ছিলাম হচ্ছে সর্বোচ্চ শ্রমিক থাকবে কতজন, 10 জন, ঠিক আছে ভাইয়া 10 জন আছে, বাট মাই আনসার ইজ 10 না, মাই আনসার ইজ কত, 15। এখন কত হয়েছে স্যার, এখন 15 আমি কেন দিলেন, মানে ওয়াই স্যার 15 কেন দিছেন স্যার, মানে আমি তো 15 দিছি, মানে এটা তো একটা রিজন আছে রাইট। আমার আনসার 10 হওয়ার কথা না, কিন্তু 10 আমাদের রাইট হইতো যদি এখানে স্পেসিফিক তোমার 15 না থাকলে তাহলে তুমি 10 আনসার দিতে পারতা, তোমার যদি 15 না থাকতো তুমি এখানে 10 আনসার দিতে পারতা, বিকজ তখনকার বাই দ্য বেসিস অফ দিস কোয়েশ্চেন মানে এই কোয়েশ্চেনের বেসিসে তখন 10 ইজ দ্য রাইট আনসার। আমার কথা তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি ডেলিভার করতে চাইতেছি, বাট কেন এখানে আমি 10 আনসার না দিয়ে 15 আনসার দিছি, সেখানে একটা সার্টেল একটা রিজন আছে। রিজনটা কি, এটা হচ্ছে ভাইয়া এই 15টা হচ্ছে ভাইয়া 2016 শিল্পনীতি, ঠিক আছে। 2016 শিল্পনীতি অনুসারে সর্বাধিক শ্রমিক কতজন থাকতে পারবে, 15 জন, সর্বাধিক শ্রমিক হচ্ছে 15 জন। 2010 অনুযায়ী 10 জন রাইট, ঠিক আছে, বাট 2016 অনুযায়ী 15 জন। কিন্তু এখানে যে জিনিসটা সবসময় তুমি আপডেট যেই তথ্যগুলো, এই ক্ষেত্রে তুমি আপডেট তথ্যগুলোকে সবসময় বেশি প্রায়োরিটাইজ করবা। হোয়াট আই এম ট্রাইং টু সে, ইয়েস আই এম ট্রাইং টু সে তুমি সবসময় আপডেট যে তথ্যগুলো থাকবে, আপডেট ইনফরমেশনগুলো নিবা। তুমি এখানে তুমি জাস্ট বেসিক সেন্স থেকে বলো তুমি এই জায়গায় কি 2010 চুজ করবা নাকি 2016 চুজ করবা, ডেফিনেটলি তুমি 2016 চুজ করবা, তাই না ভাইয়া। 2016 অনুসারে আমরা বলতে পারতেছি 15 জন হচ্ছে আমার অ্যাটলিস্ট আমার হচ্ছে জনবল লাগবে এই ক্ষেত্রে আর কি, ওকে। এনিওয়ে কোনটি কুটির শিল্প উৎপাদিত পণ্য নয় তুমি বলো, ঠিক আছে। অনেক তো আমি বলছি, এবার তুমি বলো কোনটা হবে, কোনটা কুটির শিল্প উৎপাদিত পণ্য নয়। বাট ইজ মাই আনসার শীতল পাটি, শাড়ি, আসবাবপত্র, মোবাইল ফোন, কোনটা হবে? সো ইউ নো আমরা অনেকগুলো আসবাবপত্র কিন্তু বানাইতেছি তাই না, নিজেরা ডিজাইন করে অথবা অনেক কিছুই আমরা করি, হ্যাঁ।
সো ডেফিনেটলি এটা তো বাছাই করা জিনিস না মোবাইল ফোন। এনিওয়ে, এর পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। জ্ঞান পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর শিল্প কি? দেখি আমাকে একটু এই জায়গায় একটু আনসার করতে হবে ছোট্ট ভাই বোনেরা, আমাকে একটু এই জায়গায় করো। জ্ঞান পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর শিল্প কোনটি? দেখি আমাকে একটু সবাই এই জায়গায় একটু হেল্প করো, দেখি এই জায়গায় আমাকে একটু আনসার করতে পারো কিনা আমি একটু দেখি। এই জায়গায় আমি তোমার একটু আনসার চাইতেছি, ঠিক আছে? এই জায়গায় আমি তোমার একটু আনসার চাইতেছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমি তোমার আনসার, জ্ঞান পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক। তাহলে এটাকে আমি কি বলতে পারতেছি ভাইয়া? দেখো, এটাকে আমি বলতে পারতেছি সৃজনশীল, সৃজনশীল শিল্প, ঠিক আছে? মানে জ্ঞান পুঁজি নির্ভর সৃজনশীল, মানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলি না আমরা, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলি না, যেমন হচ্ছে যেমন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। আমি একটু বলি তোমাকে, এই জায়গায় একটু আমাদের ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? মানে এই জায়গায় এক্স্যাক্টলি তুমি কিসের উপর পোর্টফোলিও করতেছো, তুমি কিসের উপর দৃষ্টি আরোপ করতেছো, আমাকে একটু বলো। হ্যাঁ, অনেকভাবে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে? মানে এই জায়গায় হচ্ছে কি কি তোমরা পোর্টফোলিও করতেছো, ঠিক আছে? তো এই জায়গায় তুমি হচ্ছে শৈল্পিক মনন, এই জায়গায় ক্রিয়েটিভ মানে এই জিনিসটা তোমার আসতে পারে। এই জায়গায় তুমি পোর্টফোলিও করতেছো শৈল্পিক মনন, ঠিক আছে? আমি একটু এই জায়গায় সময় নিচ্ছি ছোট্ট ভাই বোনেরা, শৈল্পিক মনন, ঠিক আছে? তারপর হচ্ছে উদ্ভাবনী ক্ষমতা, ঠিক আছে? উদ্ভাবনী ক্ষমতা, আমার একটু মনে হয় স্পেলিং মিস্টেক হচ্ছে, আই থিঙ্ক তোমরা একটু কনসিডারেশনে নিবা, ঠিক আছে? এরপর হচ্ছে কলা কৌশল, হ্যাঁ, কলা কৌশল, হ্যাঁ, এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারতো, ঠিক আছে? কলা কৌশল, আর কি কি আছে ভাই এখানে? কলা কৌশল, তারপর হচ্ছে হ্যাঁ আধুনিক প্রযুক্তি, ঠিক আছে? আধুনিক প্রযুক্তি মানে এই সব কিছুর সংমিশ্রণে, হ্যাঁ, আধুনিক প্রযুক্তি, এই সব কিছুর সংমিশ্রণে মানে শিল্পিক মলন লিখে ফেলছি না, উদ্ভাবনী ক্ষমতা, কলা কৌশল, আধুনিক প্রযুক্তি, এইসব কিছুর মানে তুমি এইসব কিছুর সংমিশ্রণে আমি যখন নান্দনিক, ঠিক আছে, আমি যখন নান্দনিক ও সৃষ্টিশীল কিছু যখন উৎপাদন করি, সৃষ্টিশীল কিছু যখন করতে পারি, ঠিক আছে? আমি যখন সৃষ্টিশীল কিছু যখন করতে পারি, দেন আমি এটারে বলতে পারতেছি কি ভাইয়া? দেন আমি এটারে বলতে পারতেছি সৃজনশীল শিল্প। সো এই জায়গায় দেখো, তুমি দেখো তাহলে নান্দনিক সৃষ্টিশীল, ভাই এটা মানে এটা কি একটু মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে? সো এই জায়গায় একটু আমি তোমাকে বলি, যেমন সৃজনশীল শিল্প মানে এই সেক্টরটা এক্স্যাক্টলি কি? সো যেমন আমরা অ্যাডভার্টাইজিং করি না, মানে ইটস এ মানে ইন্ডাস্ট্রি, হ্যাঁ? তোমাদের অনেকগুলা তোমার হচ্ছে মানে বলি না, ও আমরা অ্যাড ফার্ম থেকে আসছি, বলে না অ্যাড ফার্ম মানে অ্যাডভার্টাইজিং। তুমি মনে করো একটা পণ্য উৎপাদন করছো, সাপোজ মনে করো তুমি একটা কি উৎপন্ন করছি আমি একটা মনে করো বই করছি, অথবা আমি মনে করো হচ্ছে একটা কি করছি মনে করো আমি একটা চিপস বানাইছি, ঠিক আছে? এটার তো একটা বিজ্ঞাপন করা লাগবে, অ্যাডভার্টাইজিং করা লাগবে। তো আমি কোথায় গেছি? আমি একটা অ্যাড ফার্মে গেছি, বলছি আমার একটা হ্যান্ড করে একটা অ্যাড বানাইতেন, সেগুলো একটা ক্রিয়েটিভ করে তোমার একটা অ্যাড বানাই দিল। অথবা যে কোনো কোম্পানি, তুমি একটা কলম বানাইছো, এই জাস্ট লুক অ্যাট দিস প্যান, ঠিক আছে? তুমি একটা কলম বানাইছো, বলছে না আমার একটু এটা দ্বারা মানে অ্যাড বানাই দাও, সে অ্যাড বানাই দিল, ঠিক আছে? এরপর ফিল্ম ইন্ডাস্ট্রি আছে না, এটাও কিন্তু মানে ইটস আ বিগেস্ট ইন্ডাস্ট্রি। তুমি যদি বলিউডের দিকে লুক অ্যাট বলিউড, হলিউড, মানে এটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এটাও তো তোমাকে রেভিনিউ দিচ্ছে, তাই না? এই এক্স্যাক্টলি এখান থেকে তো তুমি তো রাজস্ব পাচ্ছ, এখান থেকে তো তুমি তো একটা হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা তো আমাদের সরকারি খাতে তো যাইতেছে, তাই না? তুমি মানে তারপর হচ্ছে আরো আমরা কি কি পাচ্ছি বলো দেখি আমাকে, তোমরা বলো। আমি তো বলতেছি অনেক কিছু, ফিল্ম পাচ্ছি, তারপরে হইতেছে বিভিন্ন অ্যাডের ক্ষেত্রে বলতে পারতেছি, দেখি তোমরাও আরো কিছু ইনোভেটিভ কিছু বলো, ঠিক আছে? এরপর হচ্ছে তুমি হ্যাঁ আমরা যে ফ্যাশন ডিজাইন করি, যেমন দেখো ফ্যাশন ডিজাইনিং, হ্যাঁ ইটস অলসো এ মানে এটাও কিন্তু ক্রিয়েটিভ ফ্যাশন ডিজাইনিং। যেমন আমরা যে বিভিন্ন ধরনের যে তোমরা ফ্যাশন শোগুলো দেখো না, যেমন র্যালফ লরেন পলো, তারপর হচ্ছে তোমার গুচি, তারপর হচ্ছে তোমার তারপরে ডুলসে অ্যান্ড গাবার্না, বিভিন্ন ধরনের যে বড় বড় যে ফ্যাশন শোগুলো দেখো, অথবা বাংলাদেশে যেগুলো করতেছে আরঙের ফ্যাশন শো হচ্ছে, কিংবা হচ্ছে বড় মানে তাছাড়া যেগুলো বড় বড় যেগুলো ব্র্যান্ড রয়েছে আর কি, এগুলো যে ফ্যাশন শোগুলো হচ্ছে, এখানে যে বিভিন্ন ডিজাইনগুলো দেখো না, ইটস অলসো রিলেটেড টু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটাও কিন্তু তোমার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি কিংবা সৃজনশীল শিল্পের সাথে এটাও কিন্তু তোমার ইনভলভড আছে। হ্যাঁ, সো এরপরে হচ্ছে তুমি বিভিন্ন ধরনের ডিজাইন বলতে পারো, অথবা বিভিন্ন ধরনের কারুকাজও বলতে পারো, বিভিন্ন যে ডিজাইন আমরা করতেছি, হ্যাঁ বিভিন্ন আর্ট আমরা বলতে পারি, বিভিন্ন ধরনের আর্ট বলতে বিভিন্ন ধরনের, হ্যাঁ আর্ট ইজ অলসো রিলেটেড টু, এটাও কিন্তু আমাদের সৃজনশীল মানে
চিন্তা ভাবনা যেখানে যেখানে নান্দনিকতা জড়িত, ঠিক আছে, এগুলোও কিন্তু আমাদের সৃজনশীল শিল্পের সাথে হচ্ছে তোমার অ্যাডেড থাকবে আর কি, ঠিক আছে। ইউ ক্যান অলসো সে মানে তুমি হচ্ছে স্ক্যালাপচার যেগুলো আছে, আমরা যেগুলো স্থাপত্য যেগুলো করতেছি, এটাও কিন্তু নান্দনিকতা সৃষ্টিশীল, মানে যেখানে উদ্ভাবনী, যেখানে ইনোভেশন জড়িত, এটাই হইতেছে তোমার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আর কি। এনিওয়ে, সো আমরা একটু যাই, সংরক্ষিত শিল্পের উদাহরণ কোনটি, এই জায়গায় একটু আমাকে একটু বলতে হবে হোয়াট ইজ সংরক্ষিত শিল্প। দেখি আমাকে একটু আনসার করো, আমি তো অনেক বলে যাচ্ছি, তোমাদের একটু আনসার করতে হবে আর কি, ঠিক আছে। হোয়াট ইজ সংরক্ষিত শিল্প, ঠিক আছে, আমাকে একটু জানাও দেখি, ঠিক আছে। এই জায়গায় একটু আমাদেরকে জানাইতে হবে সংরক্ষিত শিল্প কি জিনিস, ঠিক আছে, ঠিক আছে। মানে সংরক্ষিত সংরক্ষিত শিল্প মানে কি জানো, এই জায়গার সাথে একটু সরকার জড়িত আছে, সরকার জড়িত, মানে সরকার কিন্তু এটা কন্ট্রোল করে, মানে সরকারি নির্দেশে আমরা যে সকল হচ্ছে শিল্প সংরক্ষণ করি, সরকারি নির্দেশে, কার নির্দেশে, আমার তোমার নির্দেশে না। আমাদের তো একটা মানে আমাদের যে একটা ভূখণ্ড, আমাদের তো কন্ট্রোল করার জন্য মানে আমাদের একটা গভর্নমেন্ট থাকে, গভর্নমেন্টের নির্দেশ আছে এখানে, গভর্নমেন্টের নির্দেশে হচ্ছে আমরা যেই সকল শিল্প কি করি সংরক্ষণ করি, সরকারি নির্দেশে যেই শিল্পগুলো রয়েছে, যেই শিল্পগুলোকে আমরা কি করি ভাই সংরক্ষণ করি, ঠিক আছে। নট অনলি সংরক্ষণ, ঠিক আছে, সংরক্ষণ ছাড়াও কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে ভাইয়া, শুধু যে আমরা সংরক্ষণ করতেছি ব্যাপারটা কিন্তু তা না, সংরক্ষণের পাশাপাশি এখানে আমরা কি করতেছি ভাইয়া, ঠিক আছে, এই যে মানে তাছাড়া হচ্ছে ভাইয়া এইসব শিল্পগুলো হচ্ছে অনেকটা স্পর্শকাতর হয়, স্পর্শকাতর সংবেদনশীল, মানে দেশীয় স্পর্শকাতর সংবেদনশীল, ঠিক আছে, স্পর্শকাতর সংবেদনশীল এবং বিদেশি বিনিয়োগের জন্য সংরক্ষণ করা হয়, ঠিক আছে। যেমন তোমার হচ্ছে তুমি মানে তোমার যেসব শিল্পগুলো হচ্ছে সরকারি মানে নজরদারি থাকতেছে, মানে সরকারি নির্দেশনা ছাড়া তুমি যেগুলো করতে পারতেছো না, হ্যাঁ, তারপর এখানে যে স্পর্শকাতর, এখানে দেশীয় নিরাপত্তা জড়িত, দেশীয় ইকোনমি জড়িত, মানে তোমার যে ডিটেলসগুলো, তোমার যে এখানকার ইনফরমেশনগুলো, এগুলো তুমি বাইরে লিক করতে পারবে না, ওই জন্য এইসব শিল্পগুলোকে সংরক্ষণ করতে হয় এবং বিনিয়োগের স্বার্থে এগুলোকে তোমার কি রাখতে হয়, হাইড করতে হয়, বিকজ ইউ নো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ডটা হচ্ছে অনেক বেশি কম্পিটিটিভ, সো এটার জন্য তোমারও নিজস্ব কিছু গভর্নমেন্টেরও কিছু পলিসি থাকা উচিত, যাতে হচ্ছে শিল্পগুলোকে সংরক্ষণ করে বিদেশি বিনিয়োগ আনতে পারে, এবং বিদেশি বিনিয়োগকারীরা কখন করবে, যখন এটা কিন্তু তোমার হাইট থাকবে, তাদের তো কিছু হিডেন পলিসি থাকবে, মানে ইটস মানে খুবই নর্মাল সিলি একটা জিনিস আর কি, ঠিক আছে, সংরক্ষিত শিল্প, ঠিক আছে। সংরক্ষিত শিল্পের মধ্যে বেসিক্যালি আমরা কি পড়ছি, মানে অনেক মানে এখানে বিদেশি, শুধু যে বিদেশি বিনিয়োগও যে আছে তা না, মানে স্পর্শকাতর সংবেদনশীল, ঠিক আছে, সবসময় যে আমরা বিদেশি বিনিয়োগের উপর ডিপেন্ডেন্স করতেছি তা না। যেমন আমাদের বিভিন্ন যে অস্ত্র কারখানাগুলো রয়েছে, মনে করো একটা দেশে অস্ত্র কারখানা, এটা দেশি বিনিয়োগের মধ্যে হচ্ছে কিংবা বেসরকারি বিনিয়োগের মাধ্যমে হচ্ছে, কিন্তু এইখানকার যে ইনফরমেশনগুলো আমরা তো বাইরে লিক করতে পারবো, এগুলো ডিজাইন কি, আমরা কিভাবে এটা ওয়ার্ক করতেছে, কি ধরনের মানে তোমার মেকানিজম এখানে আমরা অ্যাপ্লাই করতেছি, মানে শস্ত্র যেসব অস্ত্র কারখানাগুলো রয়েছে, এগুলো তো একটু সংবেদনশীল, তাই না? এইসব জিনিস তুমি যদি দেশের সামনে ওপেন করলে তো সবাই সন্ত্রাসী হয়ে যাবে ভাই, ঠিক আছে, ইউ নো হোয়াট আই এম ট্রাইং টু সে, ঠিক আছে। এরপরে বলতে পারো হচ্ছে পারমাণবিক শক্তি, হ্যাঁ, পারমাণবিক শক্তি, তোমার দেশের মধ্যে হচ্ছে তোমার নিউক্লিয়ার প্রোগ্রাম তুমি চালাইতেছো, এটাকে তুমি ওপেন করবা, বিকজ এখানে অনেকগুলো তোমার পলিসি আছে, তুমি কতটুকু মানে এই জিনিসটা তো তুমি আমরা তো ভয়ও করবে না এটা, কারণ বাইরের দেশ জানলে হচ্ছে না অনেক ঝামেলা করতে পারে, আই থিঙ্ক বুঝতে পারতো। তো সংরক্ষিত শিল্পগুলা কি আছে, ঠিক আছে, সংরক্ষিত শিল্পগুলা কি আছে। এরপর আরেকটা পড়তেছে সংরক্ষিত শিল্পের মধ্যে সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল, ঠিক আছে, এটাও বলতেছে সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল, ঠিক আছে, এটাও সংরক্ষিত শিল্প, সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল, ঠিক আছে, টাকশাল। তাছাড়া হচ্ছে বিভিন্ন বনভূমি, হ্যাঁ, সংরক্ষিত যেসব বনভূমি থাকে, বনায়ন আমরা বলি না, এই বনটা একটু সংরক্ষিত, রিজার্ভড, এটা এখানে প্রবেশ নিষেধ, আমরা মনে করো রেয়ার কিছু জিনিস মানে সংরক্ষণের জন্য অনেক সময় মানে এইখানে বিধিনিষেধ একটা বিধিনিষেধ আরোপ করি। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। এনিওয়ে, এরপরে দেখো সিকিউরিটি প্রিন্টিং টাকশাল কোন শিল্পের অন্তর্গত, কিছুক্ষণ আগে পড়াইছিলাম, এটা হচ্ছে সংরক্ষিত শিল্পের অন্তর্গত। অ্যান্ড দেন হচ্ছে বলতে পারছো তুলা কোন ধরনের দ্রব্য, এটা কিন্তু একটা প্রাথমিক দ্রব্য, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রাথমিক দ্রব্য, এটার থেকেই আস্তে আস্তে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা রিসাইকেল করতে করতে একটা ফরমেশনে নিয়ে আসি, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য কি ভাইয়া, বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া
তোমার মূলধন অনেক বেশি, উন্নত প্রযুক্তির ব্যবহার, এই দুইটাই। শ্রম বিভাজনের সুযোগ কেন কম থাকবে? বৃহৎ শিল্পে অনেক বেশি থাকবে, ঠিক আছে। সো ডেফিনেটলি 1 এবং 3 হচ্ছে আমাদের রাইট আনসার। আই থিঙ্ক আমার কথাগুলো তো সবাই বুঝতে পারছো, ঠিক আছে, আমার কথাগুলো তো সবাই বুঝতে পারতেছো হোয়াট আই ট্রাই টু সে। আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে আই থিঙ্ক সব কিছু তোমাদের বোধগম্য হয়েছে, ঠিক আছে। এরপর দেখো বৃহদায়তন শিল্পের শ্রেণীভুক্ত কারা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ পাট, বস্ত্র, বাঁশ, পেঁচ, সার। তো তুমি কি বলতেছো, তোমার কি মনে হয় এখানে আসলে কারা হচ্ছে বৃহৎ শিল্পের মানে হিউজ একটা শিল্পের হচ্ছে মানে অন্তর্গত? ডেফিনেটলি ইউ মাস্ট বাঁশ বেত বলতে পারছো না, কোস এটা হচ্ছে কুটির শিল্পের অন্তর্গত, এটা এবং এটা এরা হচ্ছে বৃহৎ শিল্পের অন্তর্গত। 1-3 হচ্ছে আমাদের আনসার। তুমি কি বুঝতে পারতেছো? তুমি যদি একটু ফ্লুয়েন্ট থাকো তাহলে অনেক কিছুই তোমার হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এনিওয়ে, এরপরে দেখো শিল্পনীতি 2016 অনুসারে উচ্চ অগ্রাধিকার শিল্প কারা। এই জায়গায় একটু আমাকে একটু জানাও দেখি ভাই, উচ্চ অগ্রাধিকার শিল্প কারা শিল্পনীতি 2016 অনুসারে? আমাকে একটু জানাতে হবে উচ্চ অগ্রাধিকার শিল্প কারা, আমাকে একটু জানাও দেখি ছোট্ট ভাই বোনেরা, ঠিক আছে। উচ্চ অগ্রাধিকার শিল্প, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো এখানে প্রথমে একটা জিনিস তোমাদের একটু জানতে হবে ছোট্ট ভাই বোনেরা, উচ্চ অগ্রাধিকার শিল্প কি জিনিস জানো ভাইয়া? উচ্চ অগ্রাধিকার শিল্প এটা বেসিক্যালি তো এটা তো 2016 সালে অ্যাড হয়েছে, মানে হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি মানে যেটাকে তুমি অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছ, হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কেন দিচ্ছ ভাইয়া? মানে এটা হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি, এটাকে কেন দিছো? কোয়েশ্চেন করো নিজেকে, আস্ক ইউরসেলফ। হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। হ্যাঁ, মানে এই শিল্পকে কেন আমরা হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি দিচ্ছি এটা তোমার বুঝতে হবে ভাই। হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি দেওয়ার কারণ হচ্ছে এই শিল্পের একটা দ্রুত প্রবৃদ্ধির ফলে। হ্যাঁ, এই শিল্পে হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি কেন দিচ্ছে জানো ভাইয়া? এটা দ্রুত প্রবৃদ্ধির ফলে, এই শিল্পটা যখন বাড়বে দ্রুত প্রবৃদ্ধির ফলে এখানে কি সৃষ্টি হয় ভাইয়া? ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। ব্যাপক কর্মসংস্থানের সাথে সাথে ব্যাপক কর্মসংস্থান এবং অনেক রপ্তানি আয় বাড়ে, অনেক রপ্তানি আয়। মানে তুমি এটা এটা উচ্চ অগ্রাধিকার কেন কেন দিচ্ছি, মানে অনেক রপ্তানি আয় বাড়ে। এটা ডিরেক্টলি হচ্ছে তোমার ন্যাশনাল মানে আমার জাতীয় লেভেলে, মানে আমি রপ্তানি করতে পারতেছি, দ্যাট মিনস আমি যখন যত বেশি রপ্তানিমুখী একটা দেশ যত বেশি রপ্তানিমুখী হবে তাহলে তার ইকোনমিটা আমার ডিরেক্টলি এই উচ্চ অগ্রাধিকার শিল্প আমি কেন দিচ্ছি? বিকজ এটা আমাকে ডিরেক্টলি কোথায় হিট করতেছে? এটা আমার ডিরেক্টলি হিট করতেছে আমার ইকোনমিতে। আমি যত বেশি রপ্তানিমুখী হইতে পারবো, আমদানি কমায় আমি রপ্তানিমুখী হইতে পারবো, আমার দেশের ইকোনমি বাড়বে, আমার রিজার্ভ বাড়বে, মানে এটা আমার ইকোনমিকের জন্য ইট লুকস বেটার, হোয়াট আই এম ট্রাইং টু সে, ঠিক আছে। সো এটা হইতেছে আমাদের ব্যাটার। তাহলে দেখো দ্রুত প্রবৃদ্ধির ফলে ব্যাপক কর্মসংস্থান এবং অনেকগুলো রপ্তানি আয় হইতেছে, দ্যাটস ওয়াই এটার আমরা হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি রাখছি। এখন আমার কথা হচ্ছে এই হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমরা কাদেরকে কাদেরকে ফেলতেছি, ঠিক আছে, কাদেরকে কাদেরকে আমরা ফেলতেছি। সো দেখো এখানে তুমি বলতে পারতেছো তৈরি পোশাক শিল্প, ঠিক আছে, তৈরি পোশাক শিল্পকে বলতে পারতেছো। হ্যাঁ, পোশাক শিল্পকে বলতে পারতেছো হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রি, তৈরি পোশাক শিল্পকে বলতে পারতেছো সফটওয়্যার শিল্প, সফটওয়্যার শিল্প এটাও বলতে পারতেছো, এটাও কিন্তু অনেক হাইলি একটা মানে কি সফটওয়্যার শিল্প। বাংলাদেশে কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে, ঠিক আছে, সফটওয়্যার শিল্প। হ্যাঁ, সফটওয়্যার শিল্প, তাই না, সব বলতে তো পারি, তাই না, তাই না ভাইয়া। সফটওয়্যার শিল্প, আইসিটি, আইসিটি সফটওয়্যার শিল্প। তারপরে বলতে পারতেছো তুমি ওষুধ শিল্প, ওষুধ শিল্প, এগুলো সবগুলো হচ্ছে উচ্চ অগ্রাধিকার শিল্প। এরপর কি বলতে পারতেছো ভাইয়া? ওষুধ শিল্প, এগুলো সবগুলো উচ্চ অগ্রাধিকার শিল্প, ঠিক আছে। এরপর হচ্ছে চামড়া, তারপর হচ্ছে তুমি চামড়াজাত শিল্প, ঠিক আছে, বলতে পারতেছো না, চামড়াজাত শিল্প, চামড়াজাত শিল্প। এরপরে হচ্ছে তুমি বলতে পাটজাত শিল্প, পাট ও পাটজাত যেসব শিল্পগুলো রয়েছে, মানে যেখানে আমাদের ইনক্লুসিভিটি, মানে যেখানে হচ্ছে আমরা অনেক বেশি হচ্ছে এক্সক্লুসিভ, ঠিক আছে, যেখানে হচ্ছে আমরা অনেক বেশি সম্ভাবনা বেশি, হ্যাঁ, বিদেশি মুদ্রায় সম্ভাবনা বেশি, ওটাকে আমরা হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রিটির মধ্যে ফেলছি আর কি, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি এখানে কি বলতে পারতেছে? এটা এবং এটা। আমরা ভাই পর্যটন শিল্পে এখনো অত ভালো কিছু করতে পারি নাই, ঠিক আছে। অ্যান্ড দেন কুটির শিল্পে উৎপাদিত পণ্য কি? এগুলো কি আর বলতে হয়? তাঁত, মৃৎ, এগুলো তো ভাই মানে ওয়ান টাচই আমাদের শেষ হয়ে যাইতেছে, তাই না, ওয়ান টাচেই শেষ, এক চিমুকেই শেষ, ঠিক আছে, ওকে। অ্যান্ড দেন আমরা বলতে পারতেছি সংরক্ষিত শিল্পের আওতায় কারা কারা পড়তেছে।
এই লোহা ইস্পাত না, এটা বৃহৎ শিল্পের মধ্যে পড়তেছে। এই যে লোহা ইস্পাত যেটা দেখতেছো এটা হচ্ছে বৃহৎ শিল্পে পড়তেছে। তাহলে এটা এবং এটা আমরা কোথায় পড়তেছে? এটা সংরক্ষিত শিল্প। বিকজ তুমি তোমার সামরিক যে তোমার সামরিক যে হচ্ছে সিক্রেট যেগুলো আছে এগুলো তো তুমি লোকসম্মুখেও স্বীকার করবে না, ইন্টারন্যাশনালিও তুমি তোমার ইন্টারন্যাশনালি কি একজন মিত্র আর কি, তুমি কি তার সাথে শেয়ার করবা? তুমি তার সাথে তোমার হচ্ছে সামরিক যেই তোমার ব্যাপার স্যাপারগুলো আছে, মেকানিজমগুলো তুমি তোমার ইন্টারচেঞ্জ, মানে তুমি আমাকে এটা দিচ্ছ, তুমি আমাকে ড্রোন প্রযুক্তি দিচ্ছ, আমি তোমাকে হচ্ছে ট্যাঙ্ক প্রযুক্তি দিচ্ছি, তোমাকে আমি আরেকটা দিচ্ছি, তোমাকে হচ্ছে আমি হচ্ছে মানে অন্য একটা প্রযুক্তি দিচ্ছি। সো এইভাবে করে তোমার একটা ইন্টারচেঞ্জ করতে পারো, মানে তুমি হচ্ছে আদান প্রদান তুমি তোমার করতে পারো, ঠিক আছে? তুমি তো ডিরেক্টলি সিক্রেট তো কারো কাছে ওপেন করবে না। সো দ্যাট মিনস এইটার সাথে ন্যাশনাল সিকিউরিটি থেকে শুরু করে জাতীয় স্বার্থ থেকে শুরু করে মানে ইন্টারন্যাশনালিও একটা সিকিউরিটি কিন্তু তোমার দেশের পারপাসে কিন্তু জড়িত আছে আর কি, ঠিক আছে? এনিওয়ে, এরপর দেখো এই জায়গায় একটা প্রশ্ন করলো, মিস্টার আলম সাহেব তৈরি পোশাক কারখানা করছেন, অর্থায়নের জন্য ব্যাংক ঋণ নিয়েছেন, পরবর্তীতে কোম্পানির শেয়ার বিক্রি করে বন্ড ছাড়লেন, তার মোট মূলধন হচ্ছে 100 কোটি টাকা, কিন্তু কোম্পানির লোকসান করলো। তাহলে বেসিক্যালি তার কি কোম্পানি আছে ভাই? একটা পোশাক কোম্পানি, মানে পোশাক কারখানা আছে আর কি। তাহলে পোশাক কারখানা এটা কোন শিল্পের অন্তর্গত? ডেফিনেটলি হচ্ছে ভাইয়া পোশাক কারখানা হচ্ছে ইটস এ ম্যাটার অফ হিউজ ইন্ডাস্ট্রি, এটা একটা বিশাল 100 কোটি ইনভেস্টমেন্ট বলতেছে, ডেফিনেটলি তো এটা বৃহৎ শিল্পের অন্তর্গতই তো হবে, তাই না ভাইয়া? অ্যান্ড দেন দেখো একটা প্রশ্ন, মিস্টার টনি সাহেব চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটা পোশাক তৈরির কারখানা আছে, এটা চট্টগ্রাম ইপিজেড, ইটস দ্য ফার্স্ট ইপিজেড, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পুরো দেশের কিন্তু ফার্স্ট ইপিজেড। এই ইপিজেড মানে ইপিজেড মানে তো জানো, ঠিক আছে? এক্সপোর্ট প্রসেসিং জোন, বিশেষায়িত রপ্তানি এলাকা হচ্ছে ইপিজেডকে বলা হয় আর কি। সো সিপিজেড, সো এখানে হচ্ছে পোশাক তৈরির কারখানা রয়েছে, এখানে প্রায় 8,000 শ্রমিক কাজ করতেছে। সো সে হচ্ছে ইউরোপে এবং হচ্ছে আমেরিকাতে সে কি করতেছে? রপ্তানি করতেছে। সো এখন আমার প্রশ্ন আসলে কি করতে চাচ্ছে আমরা একটু দেখি। টনি সাহেবের কারখানা, সো এটা হিউজ, 8,000 শ্রমিক কাজ করতেছে, একটা বৃহৎ শিল্পের অন্তর্গতই হবে ডেফিনেটলি, এটা আমরা বলতে পারতেছি, রাইট? ওকে, সো বৃহৎ শিল্প। এরপরে হচ্ছে জাতীয় অর্থনীতিতে কোন ধরনের অবদান রাখতেছে? সে ইউরোপের রপ্তানি করতেছে, সে আমেরিকাতে রপ্তানি করতেছে, সে ন্যাশনাল পারপাসে তার আসলে অবদান কি? আমি যদি দেখি সে বিদেশি মুদ্রা অর্জন করছে, সে মানে বেকারত্ব দূরীকরণ করছে, আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে, তিনটা ক্ষেত্রেই তো তার অবদান আছে, তাই না? ডেফিনেটলি আমি বলতে পারি 1, 2, 3 হচ্ছে আমার রাইট আনসার। কেমন লাগতেছে বলো ভাই? বুঝাইতে পারতেছি? চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যে তোমাদের এই চ্যাপ্টার থেকে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে তা তোমাদেরকে ক্লিয়ার করতে। জাস্ট বেসিকটা বুঝতে হয়, এইসব চ্যাপ্টারের বেসিকগুলো বুঝতে হয়। বেসিকগুলো যদি বুঝো তাহলে ডেফিনেটলি তোমরা একদম সবগুলো এমসিকিউ কিন্তু কারেক্ট করলে তুমি এটা বোর্ড পরীক্ষাতে বলো, তুমি এটা হচ্ছে তোমাদের কলেজ এক্সামে বলো, তুমি করে আসতে পারবা। আশা করছি তোমাদের ভালো লাগছে। কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাবা, কেমন এনজয় করছো, কেমন লাগছে। এখন আমি তোমাকে এটা হল অফ করে বলতে পারি এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন ডেফিনেটলি তোমার বোর্ড পরীক্ষায় আসে না, কিংবা আসার চান্সেস নাই বললেই চলে। বুঝাইতে পারছি আমি তোমাদেরকে কথা? এনিওয়ে, আমরা পড়ালেখায় আবারও চলে যাই। ঠিক আছে, যখন মিস্টার আজাদ সাহেব, সো সেম একটা কোয়েশ্চেন, ইউ ক্যান সি দ্য কোয়েশ্চেন। সো এরপরে দেখো তিনিও কোন ধরনের শিল্প? বৃহৎ শিল্পর অন্তর্গত। কোনটি ভিন্ন ধরনের শিল্প এখানের ক্ষেত্রে? এখানের ক্ষেত্রে যদি দেখো তোমার পাট শিল্প, চিনি শিল্প, সাবান শিল্প, লবণ শিল্প, দেখো মানে এই তিনটা হচ্ছে এক ধরনের শিল্প, এটা হচ্ছে আরেক ধরনের শিল্প, ঠিক আছে? মানে এই তিনটা, সাবান শিল্প কিন্তু এটা বিগার, এটা কিন্তু মাঝারি শিল্পের অন্তর্গত পড়ে আর কি, মানে মাঝামাঝি, ঠিক আছে? কিন্তু লবণ শিল্প হচ্ছে এখানে একটু ভিন্নতর শিল্প, এটা হচ্ছে কুটির শিল্প, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো জনবলের প্রয়োজন হয় না। কুটির শিল্প মানে কি তোমার ফ্যামিলি মেম্বাররা মিলেই কিন্তু তোমরা করতে পারো, কিংবা এটা জনবল কিংবা ইনভেস্টমেন্টের হিসাবটা উপরে যে তিনটা শিল্প দেখতেছো এটার তুলনায় কিন্তু ন্যূনতম, ঠিক আছে? সো ডেফিনেটলি তুমি বলতে পারতেছো এখানে ভিন্ন শিল্প হচ্ছে লবণ শিল্প, এটা কুটির শিল্প। বুঝাইতে পারছি আমি তোমাদেরকে আশা করি কথা। এরপর দেখো জনাব শাহেদ ঢাকার মিরপুরে একটা জুতা তৈরির কারখানা স্থাপন করেছে, ফাইন, ঠিক আছে? কারখানায় 50 জন শ্রমিক কাজ করতেছে, এটাও ফাইন। তারপর বলছে তিনি ইতিমধ্যে একটি পাটকল স্থাপন করেছেন, তাও ফাইন। কি এই পাটকলে বলতেছে আবার স্থায়ী সম্পদ হইতেছে 60 কোটি টাকা। তাহলে এই প্রশ্নের পারপাসে যশোর বোর্ডের একটা প্রশ্ন, তাহলে কি আমার কোয়েশ্চেন করতে চাইছে? চলো আমরা একটু দেখি কি কোয়েশ্চেন আসলে তারা আমাকে করতে চাইছে, আমরা তাদেরকে দিব। এনিওয়ে,
তাহলে দেখো প্রথমে সে বললো কি জুতার কারখানাটা কোন ধরনের শিল্প, জুতার কারখানা 50 জন কাজ করতেছে, তাহলে ডেফিনেটলি 50 জন যখন কাজ করতেছে এটা তুমি মাঝারিও বলতে পারবে না, বৃহৎও বলতে পারবে না, কোটি তো বলতেই পারবে না, তাহলে ডেফিনেটলি হবে কি ভাইয়া ক্ষুদ্র শিল্প। ডেফিনেটলি কি শিল্প বলতে পারতেছি, ক্ষুদ্র শিল্প বলতে পারতেছি, ঠিক আছে। এরপর দেখো পাটকল স্থাপন করতেছে, এটার ইনভেস্টমেন্ট কত, 60 কোটি টাকা, ঠিক আছে, 60 কোটি টাকা। পাটকল স্থাপন জুতা কারখানা স্থাপনের চেয়ে আলাদা, কেন আলাদা ভাইয়া, কেন আলাদা ভাইয়া, ডেফিনেটলি এখানে অধিক শ্রমিক অধিক মূলধন, এই দুইটা জিনিস অবশ্যই। 60 কোটি টাকা তুমি ইনভেস্টমেন্ট করতেছো, একটা বৃহৎ শিল্প হবে, তো এখানে অনেক মানুষ কাজ করতেছে, ডেফিনেটলি এটা অনেক মূলধনও হচ্ছে বটে। আমার কথা আশা করছি তুমি বুঝতে পারছো, ওকে। এরপরে দেখো রবিনের কারখানায় কোনো ভাড়া করা শ্রমিক নেই, রবিনের কারখানাতে হইতেছে কোনো ভাড়া করা শ্রমিক নেই। তাহলে একটু দেখি রবিন আসলে কোন ধরনের কারখানা দিছে, কোনো ভাড়া করা যেহেতু শ্রমিক নেই, তাহলে এটা কি যেখানে থাকবে না কোনো শ্রমিক, যেখানে থাকিবে শুধু পরিবারের মেম্বাররা, তাহলে ডেফিনেটলি তুমি এটারে বলতে পারো এটা হইতেছে একটা কুটির শিল্প। আই থিঙ্ক আমার কথা যেটা বলতেছি তুমি বুঝতে পারতেছো হোয়াট আই এম ট্রাইং টু সে, ঠিক আছে। সো এখানে আমি বলতে পারতেছি আমাদের আনসার হবে কুটির শিল্প, ঠিক আছে। এরপরে দেখো রবিনের কারখানায় নিয়োজিত মূলধনের পরিমাণ কোন ধরনের, আমি একটা কথা বলেছিলাম না তোমাদের, যেই তোমার কুটির শিল্পগুলো রয়েছে এখানে স্থাবর স্থাবর সবকিছু বাদ দিয়ে যে ক্যাপিটালটা থাকে এটা 5 লক্ষ টাকার নিচে থাকে। কুটির শিল্প মানে তোমার পরিবারের সদস্যরা করতেছে 5 লক্ষ টাকার নিচে থাকে, তাহলে ডেফিনেটলি আমি কিন্তু প্রিভিয়াসলি তোমাদেরকে অ্যানশিওর করছি, মানে এই মানে কুটির শিল্পর অনেকগুলো রিজন ক্লিয়ার, মানে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক তোমাদের সাথে শেয়ার করছি, দেন তুমি ওইখান থেকেও কিন্তু সোর্স নিয়ে তুমি বলতে পারো, ঠিক আছে। সো এরপরে দেখো মিস্টার শরীফা বেগম, মিসেস শরীফা বেগম শীত মৌসুমে পরিবারের সদস্যদের নিয়ে স্বল্প পুঁজিতে সে কি তৈরি করছে, চাদর টুপি তৈরি করছে, ঠিক আছে, নিজস্ব পুঁজিতে, হ্যাঁ স্বল্প পুঁজিতে। উৎপাদিত দ্রব্য সুন্দর হওয়ায় বাজারে যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে, ফলে তার আয় উপার্জন বেশ ভালো, ঠিক আছে। বরিশাল বোর্ডের একটা প্রশ্ন, তো দেখি কি বলছে। সে চাদর টুপি তৈরি করতেছে, এটা কোন ধরনের, হ্যাঁ স্বল্প পুঁজি নিয়ে শুরু করছে, ডেফিনেটলি এটা হচ্ছে একটা কুটির শিল্প, পরিবারের সদস্যদের নিয়ে কাজ করতেছে, তাই না। এরপর বলছে উদ্দীপকে উল্লিখিত শিল্পটি অর্থনীতিতে কিভাবে অবদান রাখছে, ঠিক আছে, ডেফিনেটলি তো এটা ছাড়া কর্মসংস্থান বৃদ্ধি করছে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতেছে। একটা জিনিস সাপোজ মনে করো আমি এই যে আমি চাদর করতেছি, বিভিন্ন ধরনের ডিজাইনের টুপি করতেছি, এটা আমার বাইরে থেকে আর আমার ইম্পোর্ট করতে হইল না। তুমি যখন বাইরে থেকে কোনো জিনিস ইম্পোর্ট করতেছো না, দ্যাট মিনস তোমার বৈদেশিক মুদ্রাটা সাশ্রয়ী হচ্ছে। তাহলে আমাদের আনসার কি হবে, 1 এবং 3 হচ্ছে আমাদের রাইট আনসার। এরপরে দেখো সুমন প্রাথমিক অবস্থায় তার পরিবারের 10 জন সদস্য নিয়ে একটা কারখানা, তার পরিবারের সদস্যদের নিয়ে 10 জন সদস্য নিয়ে একটা কারখানা স্থাপন করছে, বুঝতেই পারছি এটা একটা হচ্ছে তোমার কুটির শিল্প। কিন্তু পরবর্তীতে তার পণ্যের চাহিদা বেড়ে গেছে এবং সে আরো অতিরিক্ত 15 জন শ্রমিক ভাড়া করছে। তাহলে একটু দেখি আমরা একটু তার পারপাসটা দেখি। প্রাথমিক অবস্থায় মানে প্রথমে তার পরিবারের সদস্যদের নিয়ে তার কয়জনের কারখানা ছিল, 10 জনের কারখানা ছিল। তাহলে বলতে পারো ভাইয়া কি 10 জনের কারখানা ছিল, এটা একটা কুটির শিল্প। কিন্তু পরবর্তীতে সুমনের কারখানার ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া, সুমনের কারখানার ক্ষেত্রে কি হয়েছে, সুমনের কারখানার ক্ষেত্রে হচ্ছে আরো 15 জন শ্রমিক তোমার হচ্ছে তোমার অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এটাকে তুমি কি বলতে পারতেছো, এটাকে তুমি সরি পরবর্তী সুমনের কারখানার ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে সঠিক হবে কি মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, ঠিক আছে। কোন ধরনের শিল্প হচ্ছে ভাইয়া বলো দেখি, এটা কোন ধরনের শিল্প হচ্ছে, কোন ধরনের শিল্প হচ্ছে আমাকে একটু জানাও, কোন ধরনের শিল্প হচ্ছে আমাকে একটু জানাও দেখি তোমরা, ঠিক আছে, কোন ধরনের শিল্প হচ্ছে আমাকে একটু জানাও, ঠিক আছে, কোন ধরনের শিল্প হচ্ছে আমাকে একটু জানাও, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখো সবসময় মনে রাখবা শিল্পনীতি 2010ও আমরা পাইছি। মানে প্রথমে দেখো কেন আমি এটাকে ক্ষুদ্র শিল্প বলতেছি, একটু দেখো প্রথমে 10 জন ছিল, 10-এর সাথে আরো কত যোগ হয়েছে 15, এটা হচ্ছে 25, ঠিক আছে। 25 মানে কি জানো, এটা হচ্ছে একটা ক্ষুদ্র শিল্প, এটা মানে কি ক্ষুদ্র শিল্প, এটা মানে ক্ষুদ্র শিল্প, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্ষুদ্র শিল্প, ঠিক আছে। এরপর এই জায়গায় একটু যাই আমরা, ঠিক আছে, এইখানে একটু আসি। তো ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এখানে কোনটা সঠিক জানো, ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে আমাদের যেটা ইনভেস্টমেন্ট, এটা মাঝারি শিল্প কখনো হবে না, এটা কুটির শিল্প আর নাই,
সে মানে 25 জন মেম্বার হয়ে গেছে, তখন এটা আর কুটির শিল্প নাই, এটা একটা ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পের ইনভেস্টমেন্টটা কতটুকু হয়? 50 লক্ষ থেকে শুরু করে 10 কোটি টাকা। এটা হচ্ছে ক্ষুদ্র শিল্পের মানে এটাই হচ্ছে ক্ষুদ্র শিল্পের রেঞ্জ। এতটুকু রেঞ্জের মধ্যে ক্ষুদ্র শিল্পটা হয়, কিন্তু এর বাইরে যখন যাবে তখন এটা আর ক্ষুদ্র শিল্প থাকবে না, এটা তখন মাঝে 15 কোটির বেশি, যখন 10 কোটির উপরে যখন আস্তে আস্তে ক্রস করবে, এটা মাঝারি শিল্পের দিকে চলে যাচ্ছে। আমার কথা আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ, পাট কিন্তু বাংলাদেশে আমরা কি বলি, পাটকে সোনালী আঁশ বলি, গোল্ডেন ফাইবার। ঠিক আছে, একটা সময় কিন্তু আমরা বিশ্বে কিন্তু টপ নচ একটা কান্ট্রি ছিলাম, বাট বর্তমানে কিন্তু আমরা কি, পাট উৎপাদন হচ্ছে বর্তমানে দ্বিতীয়। একটা সময় আমরা বৃহত্তম উৎপাদনের দিক থেকে আমরা সবচেয়ে বৃহত্তম ছিলাম আর কি, ঠিক আছে, কিন্তু বর্তমানে হচ্ছে আমরা সেকেন্ড পজিশনে আছি পাট উৎপাদনে। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চা কেন উৎপাদিত হয়। হ্যাঁ, মানে চা কেন উৎপাদিত হয় না, মানে চা উৎপাদনের মূল কারণটা কি? ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে চা উৎপাদনের মূল কারণটা কি বলো দেখি ভাইয়া। পাহাড়ি অঞ্চলে চা উৎপাদনের মূল কারণটা হচ্ছে, পাহাড়ি অঞ্চলে কি হয়, প্রায় সময় বৃষ্টি হয় না, এই যে বৃষ্টিপাত হয়, ঠিক আছে, এই পর্যাপ্ত বৃষ্টিপাতটা কিন্তু চা উৎপাদনের সবচাইতে হচ্ছে মানে মানে সুইটেবল একটা রিজন। আমার কথা আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইতেছি তোমাদের। অ্যান্ড দেন এরপরের প্রশ্নটা একটু দেখি, বাংলাদেশের মোট কয়টা চা বাগান আছে? দেখি আমাকে একটু প্রশ্ন করো, এই প্রশ্ন করো না, তোমরা একটু আনসার করো, এখানে আসলে কি আনসার মানে কি উত্তরটা হবে আমাকে একটু দেখিস, আমি দেখি সবচাইতে ভালো আনসারটা আমি কার মুখ থেকে পাচ্ছি। ঠিক আছে, সো এই জায়গায় আসলে আমার আনসারটা কি হবে, এই জায়গায় বেসিক্যালি হচ্ছে আমার আনসারটা কত হবে। ঠিক আছে, চা শিল্প। হ্যাঁ, সো এখানে আসলে অনেকগুলো প্রশ্ন আমাদের আসতে পারে। এইটা বেসিক্যালি চা বাগান, এটা আসলে কখন হয়েছিল জানো, মানে এটা কিন্তু ভারতবর্ষ থেকেই শুরু, জানো, এটা ভারতবর্ষ থেকে কিন্তু আমাদের শুরু। ভারতবর্ষে 1800 সালের দিকে বলতে গেলে আসাম সাইডে, 1800 সালের দিকে বলতে গেলে আসামের দিকে আর কি। হ্যাঁ, আসামের দিকে কিন্তু প্রথমে চা বাগানটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, দেখি আমাকে একটু আনসার করতে থাকো। ঠিক আছে, আসামের দিকেই হচ্ছে তোমার স্টার্ট হয়। ঠিক আছে, ঠিক আছে, মানে 1800 সালে আসাম এবং এর আশেপাশে হচ্ছে তোমার চাটা শুরু হয়। তাহলে আমাকে আনসার দিতে দিতে আমি বেশ কিছু ইনফরমেশন আরও জানাই রাখি। তাহলে এটা বাংলাদেশে আসছে কখন? বাংলাদেশে এই চা শিল্পটা কখন আসছে জানো? 1828 সালে। 1828 সালে প্রথম এটা আসছিল কোথায়? চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে হচ্ছে প্রথমে, কর্ণফুলী নদীর তীরে প্রথমে কি হয়, চায়ের জন্য আবাদ করা হয়। ঠিক আছে, কর্ণফুলী নদীর তীরে। বুঝাইতে পারছি? কখন তাইলে প্রথম বাংলাদেশে প্রথম কোথায় আসছে? চট্টগ্রামে আসছে 1800 কত সালে? 28 সালে কর্ণফুলী নদীর তীরে চায়ের জন্য আবাদ করা হয়। ঠিক আছে, চায়ের জন্য আবাদ করা হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া দেখো, প্রথম চা বাগান কোথায় তোমার প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম চা বাগান, ঠিক আছে, আবাদ তো করা হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। বাংলাদেশের প্রথম চা বাগান কোথায় প্রতিষ্ঠিত হয়? এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের চা বাগান প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের চা, দেখি আমাকে একটু আনসার দাও দেখি। বাংলাদেশের প্রথম চা বাগান কোনটি ছিল? বাংলাদেশের চা বাগান প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? চা বাগান প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় বলতে পারো? এটা অনেকটা হচ্ছে 1847 সালে। 1847 সালে এটা হচ্ছে সিলেটের মালনীচড়াতে, সিলেটের মালনীছড়া চা বাগান। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম চা বাগান, মালনীছড়া চা বাগান। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম চা বাগান। ঠিক আছে, বাংলাদেশের প্রথম চা বাগান কোথায় ভাইয়া? বাংলাদেশে 1847 সালে সিলেটের মালনীছড়া চা বাগান হচ্ছে মালনীছড়া চা বাগান হচ্ছে বাংলাদেশের প্রথম, কি বলা হয়, প্রথম চা বাগান বলবো না, প্রথম বাণিজ্যিক চা বাগান। তাহলে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান কোনটা? বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান কত সালে হয়? 1847 সালে। কোথায়? সিলেটের মালনীছড়া চা বাগান। এখন বলতে হবে বাংলাদেশের চা বাগানের সংখ্যা কয়টা? বাংলাদেশের চা বাগানের সংখ্যা কয়টা? ঠিক আছে, বাংলাদেশের চা বাগানের সংখ্যা কয়টা? ঠিক আছে, বাংলাদেশের চা বাগানের সংখ্যা কয়টা ভাইয়া? 100 কয়টা? 167টা হচ্ছে বাংলাদেশের চা বাগান। ঠিক আছে, এখানে সর্বোচ্চ চা বাগান কোথায় আছে? সর্বোচ্চ চা বাগান হচ্ছে ভাই আছে মৌলভীবাজারে। ঠিক আছে, সর্বোচ্চ চা বাগান কোথায় আছে? মৌলভীবাজারে 91টা চা বাগান আছে। সর্বোচ্চ চা বাগান কোথায় আছে? তোমার মৌলভীবাজারে। কয়টা চা বাগান আছে মৌলভীবাজারে? 91টা। ঠিক আছে, ওকে। অ্যান্ড দেন হচ্ছে চলো আমরা এর পরবর্তী প্রশ্নে যাই।
ওকে, এই ইনফরমেশনগুলো ভালো রাখবা। বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? দ্বিতীয় চা নিলাম কেন্দ্র হচ্ছে তোমার কোথায়? মৌলভীবাজারে। কিন্তু সরি, এটা আমাদের আনসার হবে মৌলভীবাজারে। দ্বিতীয় চা নিলাম কেন্দ্র হচ্ছে আমাদের মৌলভীবাজারে। প্রথম চা নিলাম কেন্দ্র কোথায়? আমাদের চট্টগ্রামে। ঠিক আছে, প্রথম চা নিলাম কেন্দ্র কোথায়? প্রথম চা নিলাম কেন্দ্র হচ্ছে আমাদের চট্টগ্রামে, আমাদের প্রথম চা নিলাম কেন্দ্র। ঠিক আছে, প্রথম চা নিলাম কেন্দ্র কোথায়? চট্টগ্রামে। দ্বিতীয় চা নিলাম কেন্দ্র হচ্ছে তোমার চায়ের রাজধানী ক্ষেত্র মৌলভীবাজারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোথায়? মৌলভীবাজার। প্রথমটা হচ্ছে চট্টগ্রাম। ওকে, এরপরে হচ্ছে আমরা একটু যাই এই দেখে, দেখো বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। বৈদেশিক মুদ্রা আমরা সবচেয়ে বেশি হাইয়েস্ট, আমাদের যে হাইয়েস্ট বৈদেশিক মুদ্রা আমরা কোনটা দ্বারা আমরা আর্ন করি? সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এই যে চারটা দেখতেছো এর মধ্যে আমরা সবাই জানি রেডিমেড গার্মেন্টস, তৈরি পোশাক শিল্প থেকে হচ্ছে আমরা সবচেয়ে বেশি আমরা তোমার বৈদেশিক মুদ্রা আর্ন করি। ঠিক আছে, এরপরে দেখো বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বর্তমানে কোন শিল্পের নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে? বা পোশাক শিল্প, এগুলা আনডাউটলি ট্রুথ কথা। ঠিক আছে, এরপরে বাংলাদেশের কৃষির ছদ্মবেশী বেকারত্ব। কৃষির ছদ্মবেশী বেকারত্ব নিয়ে আমি গত ক্লাসেও তোমাদেরকে বলছিলাম, ছদ্মবেশী বেকারত্ব বলতে গেলে তুমি কিছু করে কোনো রকমে খাইতেছো, কিন্তু আলটিমেটলি তোমার লাইফের জন্য এটা এনাফ না, ছদ্মবেশী বেকারত্ব আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যখন থেকে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও ডেফিনেটলি বুম করতেছে। তুমি আজকাল গ্রামে গঞ্জে গিয়ে দেখো ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের স্যালারিটা বাড়তেছে, তাদের আর্থসামাজিক একটা স্ট্যাটাস বাড়তেছে। তারা আগে কাঁচা করে থাকতো, এখন পাকা ঘর করতেছে, নিজস্ব একটা তারা ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাচ্ছে, অনেকগুলো জিনিস। ছদ্মবেশী বেকারত্ব হ্রাস পাইতেছে এবং তাদের আর্থসামাজিক যে স্ট্যাটাস, আর্থসামাজিক যে মর্যাদা, মানে তাদের নিজস্ব তারা কিন্তু কি করতেছে? ডেভেলপ করতেছে, তাদের পরিবারও ডেভেলপ করতেছে। এগুলো জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, এরপর দেখো বাংলাদেশের নিচের কোন দ্রব্যটি রপ্তানি করে না? বাংলাদেশ এখানে কোন দ্রব্যটি রপ্তানি করে না? তেল হচ্ছে রপ্তানি করে না, বাকি সবগুলো হচ্ছে তোমার এইটা হচ্ছে চা। বাংলাদেশ কিন্তু চা রপ্তানি করে। ঠিক আছে, ওকে। এরপর দেখো চামড়া শিল্প কোন ধরনের শিল্প? ডেফিনেটলি এটা হচ্ছে ভাইয়া বৃহৎ তিনটাই শিল্প, বৃহৎ শিল্প। আমরা প্রচুর পরিমাণে চামড়াজাত পণ্য হচ্ছে বাইরে দেশে, এবং এটা কিন্তু উচ্চ অগ্রাধিকার শিল্প। আমাদের হাই প্রায়োরিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু চামড়া শিল্পটা আমাদের রিলেটেড। আমার কথা আশা করছি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড দেন দেখো দরিদ্র চাষি মোবারক আলী আফসোস করে বলেন যে সোনালী আঁশ আর সেই সোনালী দিন এখন আর নেই। আফসোস করে বলছে, হ্যাঁ, সোনালী আঁশ আর সোনালী দিন এখন আর নেই। উদ্দীপকে কোন শিল্পের কথা বলা হয়েছে? সোনালী আঁশ বলতে গেলে আমরা কারে বুঝি? আমরা তো পাট খেয়ে বুঝি, তাই না? গোল্ডেন ফাইবার, পাট খেতে বুঝি, বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। কিন্তু আসলে ওই যে অরাটা আমরা ধরে রাখতে পারি নাই। আসলে আমাদেরও অনেক ধরনের হচ্ছে, আমরা তো আমাদের যে রাজনৈতিক অস্থিরতা কিংবা আমাদের যেই পরিমাণে লাল ফিতার দৌরাত্ম কিংবা হচ্ছে তোমার দুর্নীতির একটা প্রাধান্য, সো এইসব কারণেই হচ্ছে আমাদের মানে আমরা গ্রো আপটা বেশি করতে পারি না যে কোনো ক্ষেত্রে। সো এরপর দেখো কি বলতেছে, উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাটা কি? ঠিক আছে, কেন আমাদের সমস্যাটা হচ্ছে, মানে কেন আসলে আমাদের সোনালী আঁশ আর সোনালী দিন নেই? তোমাদের কি মনে হয়? তোমরা একটু আমাকে আনসার করে দিই, তোমাদের পার্সপেক্টিভ থেকে তোমরা কি ভাবো? ঠিক আছে, কি ভাবো? ঠিক আছে, অনেকগুলো রিজন আছে। তো এখানে হচ্ছে বিকল্প দ্রব্যের আবিষ্কার। হ্যাঁ, বিকল্প দ্রব্য বলতে গেলে কি প্লাস্টিক ইউজ করতেছি না? এখন কি পাটের ব্যাগ কি চলে? যেমন প্লাস্টিক কিন্তু মানে এটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য অত বেশি গুড না, মানে এটা পরিবেশ বান্ধব না। যেমন পাটের চটের ব্যাগ, এটা কিন্তু পরিবেশ বান্ধব। হ্যাঁ, এটা কিন্তু মাটির সাথে মিলিয়ে যায়, কোনো বাজে কিছু কেমিক্যাল কিন্তু ক্রিয়েট করে না। ঠিক আছে, বাজার তথ্যের অভাব। ঠিক আছে, হ্যাঁ, এই দুইটাই হচ্ছে রিজন। উৎপাদন ব্যয় হ্রাস তো এটা কোনো রিজন না। ঠিক আছে, এটা কোনো রিজন না। তো 1 এবং 2, তাছাড়া আরও অনেকগুলো রিজন আছে, যেমন সরকারি বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতার অভাব আছে, কিংবা হচ্ছে বিভিন্ন পাট শিল্পের হচ্ছে আমাদের একটা প্রপার ট্রেনিংয়ের অভাব, দক্ষ জনশক্তির অভাব, অনেক কিছু জিনিস কিন্তু এখানে কিন্তু তোমার জড়িত আছে। ঠিক আছে, অনেক কিছু জিনিস হচ্ছে আমাদের এইসব জায়গাগুলোতে তোমার জড়িত আছে আর কি। ঠিক আছে, সো এরপরের প্রশ্নতে আমরা যাচ্ছি। কি বলছে ভাইয়া খলিল সাহেব? প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ হচ্ছে 50 কোটি টাকার অধিক, শ্রমিক সংখ্যা 1000-এর অধিক, বৈদেশিক মুদ্রা অর্জনে এটি সফলতা অর্জন করছে। বৈদেশিক মুদ্রা অর্জন যেহেতু করতেছে, এখানে কোন জিনিসটা? 1000-এর অধিক বৈদেশিক মুদ্রা। সো ডেফিনেটলি এখানে সবচেয়ে বেশি আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি তৈরি পোশাক শিল্প। এখানের মধ্যে এটাকে আমরা হাই প্রায়োরিটি লিস্টে ফেলতেছি। ঠিক আছে, দিস ইজ দ্য
টপ নচ প্রোডাক্ট ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, আমার কথা আশা করি বুঝতে পারছো। তো এই শিল্পের অন্তর্গত দেখো মানে এটা আমাদের তো বেসিক্যালি আমরা তো কখন আমরা বিভিন্ন শুরু থেকেই হচ্ছে 1970s দশকে হচ্ছে আমাদের মানে 76 থেকেই বেসিক্যালি আমাদের গার্মেন্টসের রপ্তানিমুখী শিল্পটা শুরু হয়েছিল। আমরা পলো শার্ট রপ্তানি করছিলাম অলমোস্ট 10,000 পলো শার্ট আমরা ফ্রান্সের রপ্তানির মাধ্যমে আসলে এই পোশাকের ইন্ডাস্ট্রি থেকে আমরা রপ্তানিমুখী শিল্পে প্রবেশ করছিলাম। এরপর আস্তে আস্তে আমরা 1980s দিকে হচ্ছে আমরা বিভিন্ন ইপিজেড করছি। ফার্স্ট ইপিজেড ইজ দ্য চিটং ইপিজেড। ঠিক আছে, সো এইভাবে করে আসলে আমাদের যে ইন্ডাস্ট্রি যেটা রেডিমেড গার্মেন্টসের যেটা ইন্ডাস্ট্রি এটা আসলে গ্রাজুয়ালি তোমার গ্রো আপ করছে আর কি। ঠিক আছে, সো এই জায়গায় দেখো আমরা কি পাচ্ছি শিল্পের ক্ষেত্রে 1976 সাল থেকে শুরু হয়েছে রপ্তানি আয়ের 82%। ডেফিনেটলি এটাই হচ্ছে 1 এবং 2 এটার ক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ, সো 3 হচ্ছে রিলেভেন্ট না। তো বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য নিজের দেশে উৎপাদন করতে শিল্প স্থাপন মানে আমি বিদেশ থেকে আমি এই জিনিসটা কিন্তু আমাদের করা উচিত আর কি। আমরা বিদেশ থেকে যেসব পণ্য আমরা আমদানি করি ওইটার আলটিমেট চায়না যে জিনিসটা করছে আর কি, তারা এখন সবগুলো জিনিসই কিন্তু নিজের দেশেই কিন্তু মানে মানে তৈরি করতেছে, ম্যানুফ্যাকচার করতেছে, প্রোডাকশন করতেছে। মানে সে কিন্তু বিদেশের উপর ডিপেন্ডেন্ট করতে মানে হচ্ছে না। এখানে অনেকগুলো কনসেপ্ট আছে, তুমি কি স্বনির্ভর কিনা। হ্যাঁ, তোমার বর্তমানে যে জিনিসটা যে কনসেপ্টটা আমাদের মধ্যে থাকা উচিত, আমার একটা দেশকে স্বনির্ভর হওয়া উচিত, তোমার আমদানি বিকল্পতা তৈরি করা উচিত। তুমি মনে করো সুতাটা তুমি বাইরে থেকে তুমি করতেছো, টেক্সটাইলের জন্য সুতা লাগতেছে, গার্মেন্টসের জন্য সুতাটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতেছি, কিন্তু আমরা এটা দেশীয় প্রযুক্তির মাধ্যমে কীভাবে আরও লোয়ার কস্টে করে আমাদের যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আমরা সাপ্লাই করতে পারি, ওই জিনিসগুলো আমাদের লাইন আপগুলো ক্রিয়েট করতে হবে। মানে আমরা আমদানি বিকল্প শিল্পগুলো এভাবেই করেই হচ্ছে আমাদের গ্রো আপ হয়। ঠিক আছে, বিভিন্ন ফ্যাব্রিক বলো, তোমার বিভিন্ন ধরনের আমরা মানে সুতা বলো কিংবা আদার যে জিপার কিংবা এই ধরনের যে তোমার ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো আমরা দেশীয় প্রযুক্তিতে যদি তৈরি করি, হ্যাঁ নিজের দেশে যখন উৎপাদন করে শিল্প স্থাপন করি, এটা হচ্ছে আমদানি বিকল্প শিল্প। আমদানি না করে আমরা বিকল্প শিল্প নিজের দেশে ক্রিয়েট করতেছি। ওকে, এরপরে হচ্ছে দেখো আমদানি বিকল্প শিল্পের বৈশিষ্ট্য কি বেসিক্যালি। সো আমাদের কি ডেফিনেটলি তিনটাই হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতেছে, দেশীয় শিল্প রক্ষা করতেছে, কর্মসংস্থান বৃদ্ধি করতেছে। ডেফিনেটলি এই আমদানি বিকল্প শিল্পের জন্য নতুন ইন্ডাস্ট্রি ক্রিয়েট হচ্ছে। নতুন ইন্ডাস্ট্রি ক্রিয়েট হওয়া মানে কি তোমার দেশের মধ্যে ইকোনমিতে তোমার অনেকগুলো হচ্ছে রাজস্ব অ্যাড হচ্ছে অ্যান্ড দেন হচ্ছে অনেকগুলো কর্মসংস্থানের এখানে সৃষ্টি হচ্ছে এবং দেশে অনেক ক্যাপাবিলিটিস বাড়তেছে, দক্ষতা বাড়তেছে। যেই জিনিসটা আমরা ইভেন কি একটা সময় আমরা যদি ভালো মতো গ্রো আপ হই আমরা বিদেশেও কিন্তু কি করতে পারি, এক্সপোর্ট করতে পারতেছি, রপ্তানি করতে পারতেছি। আই থিঙ্ক আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে আমরা কি করতেছি। আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে বিলাস জাতীয় পণ্যের আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে কি হয়, ঠিক আছে, মানে ডেফিনেটলি বলতে পারতেছো 2 এবং 3। ঠিক আছে, দেশীয় শিল্পে সুরক্ষা হয় এবং বৈদেশিক বাণিজ্য ঘাটতি যে ঘাটতিটা থাকে আর কি ওটা হ্রাস পায়। বিকজ এইগুলা মানে একটা ইকোনমিক স্টেবলের তো অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, তাই না। তুমি আমদানি কতটুকু করতেছো, রপ্তানি কতটুকু করতেছো, আমাদের রপ্তানির চাইতে আমদানিটা বেশি হয়ে যায়, ওই জন্যই তো আমরা ডেভেলপ কান্ট্রি হইতে পারতেছি না। সো অনেকগুলো রিজন কিন্তু দায়ী আছে এখানে। সো দেখো যেমন বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে মোটরসাইকেল আমদানি করা হইতেছে, সেটির বিবেচনায় রেখে ওয়ালটন কোম্পানি পরিচালকগণ দেশে মোটরসাইকেল তৈরি, এই যে দেখছো মানে বাইরে থেকে আমি মনে করো বাইরের মোটরসাইকেল না বাইরের মোটরসাইকেলটা সে রিপ্লেস করে নিজের দেশে ওয়ালটন মোটরসাইকেল করতেছে। মনে করো হিরো হোন্ডা, এটা মনে করো ইন্ডিয়ান, এখন ওয়ালটন কি করলো আমি নিজের দেশে আমি করতেছি। মনে করো আগে হচ্ছে মনে করো আমাদের 1 লক্ষ মোটরসাইকেল 1 লক্ষ মানে হিরো হোন্ডার মনে করো 1 লক্ষ একটা বাজার ছিল, ঠিক আছে। সে মোটরসাইকেল করার পরে মনে করো সে 50,000 বাজার হচ্ছে সে দখল নিল। আস্তে আস্তে তো তোমার এভাবেই তো একটা বিকল্প শিল্প তোমার গ্রো আপ হয়, বুঝাইতে পারছি। সো এই জিনিসগুলো হচ্ছে উদ্দীপকে ওয়ালটন হচ্ছে কোন শিল্পের অন্তর্গত বলতে পারতেছে আমদানি বিকল্প শিল্প, ঠিক আছে। এরপরে বলতে পারতেছো আমদানি কি কি হচ্ছে ভাই, এখানে ডেফিনেটলি 3টা রিজনটি এখানে কাজ করতেছে। আই থিঙ্ক আমার কথা তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কথাবার্তা। সো আমরা একটু ইয়াস ওকে, ঠিক আছে, ওকে আমদানি বিকল্প শিল্প। এনিওয়ে ওকে,
এরপরে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে দেখো আমরা এখানে উদ্দীপকে ওকে 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 সরকারি বেসরকারি যৌথ উদ্যোগকে সংক্ষেপে কি বলা হয় বলো। সরকারি সরকারি বেসরকারি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগকে আমরা সংক্ষেপে কি বলি? সরকারি বেসরকারি যৌথ উদ্যোগকে হচ্ছে আমরা সংক্ষেপে কি বলি, আমাকে একটু জানাও দেখি। ঠিক আছে, কি বলা হয় সরকারি বেসরকারি যৌথ উদ্যোগকে আমরা কি কি বলি? সরকারি বেসরকারি যৌথ উদ্যোগকে আমরা বলি পিপিপি, পাবলিক প্রাইভেট পাবলিক। ঠিক আছে, পি 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 কি বলি ভাইয়া? পাবলিক, তারপর বলি কি ভাইয়া? প্রাইভেট, এরপর কি ভাইয়া বলি ভাইয়া? পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে, এরপর দেখো পিপি এর পূর্ণরূপ ওকে জানি আমরা। এরপর দেখো বাংলাদেশের প্রথম শিল্পনীতি কখন হয়? 1973 সালে প্রথম। এবং বাংলাদেশের সর্বশেষ শিল্পনীতি এটা হচ্ছে, এটা আমরা এখানে নাই, এটার আনসার সর্বশেষ শিল্পনীতি হয়েছে 2022 সালে। ঠিক আছে, 2022 সালে সর্বশেষ শিল্পনীতি হয়েছে। এরপরে হচ্ছে নিচের মানে এটার আনসার দেয় নাই আর কি। ঠিক আছে, মানে এটার আনসার এখানে নাই, কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে 2022 সালে শিল্পনীতিটা হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে নিচের কোন শিল্পটি শুধুমাত্র সরকারি বিনিয়োগের জন্য নির্ধারিত? নিচের কোন শিল্পটি সরকারি বিনিয়োগের জন্য নির্ধারিত? সো ডেফিনেটলি এটা হচ্ছে সংরক্ষিত শিল্প, এটা আমাদের বলাই যাচ্ছে, সংরক্ষিত শিল্পই তো সরকারি বিনিয়োগের জন্য নির্ধারিত। আশা করছি সবাই বুঝতে পারছো। এই চ্যাপ্টার থেকে যা আসতে পারে আর কি, বাংলাদেশের শিল্প আমি যা কনসেপ্ট পড়াইছি এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এটা আমি নিজের কনফিডেন্স থেকে বলতেছি, কিংবা প্রিভিয়াস অ্যানালাইসিস থেকে বলতেছি। যা পড়াইছি একদম বাছাই করা প্রশ্নগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, এইখান থেকেই থাকবে। তুমি যে কোনো টার্ম পরীক্ষা মানে তোমার যে কলেজ পরীক্ষা বলো কিংবা বোর্ড পরীক্ষা বলো, এর বাইরে থেকে প্রশ্ন কখনো হবে না, হতে পারে না। তো সব কিছু করবা, নিজেদের ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাই দিবা। ঠিক আছে, সো এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে অবশ্যই অবশ্যই সামনে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। আশা করছি ক্লাসটা এনজয় করছো, কেমন লাগছে অবশ্যই ক্লাসগুলো জানাবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা থাকবা। এবং আমাদের এই মিশনে তোমাদের ইকোনমিক্স কিন্তু আমরা A to Z যতটুকু পারি আমরা তোমাদেরকে একদম পরিপূর্ণভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করবো, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমরা গুড একটা বেনিফিট পাও। শুভকামনা সবার জন্য।